মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত ট্রাইপার্টি এগ্রিমেন্ট। তো এখানে নট অ্যাকুয়েন্টেড উইথ দ্য ফ্যাক্ট। এখন স্বাভাবিকভাবে এটা একটা ব্যাখ্যা যে যেরকম ব্যাখ্যা করছে। তো এটা 6 মাসের সময় দেওয়া হয়েছিল, সেপ্টেম্বরের 2 তারিখ, 6 months has elapsed। এখন পর্যন্ত যে নতুন বছর চলে এলো, এই যে দাবিও স্পেসিফিক না, আর কি চাইছেন এটাও স্পেসিফিক না, আর কেন্দ্রীয় সরকার কি করতে চাইছেন এটাও আমরা জানি না। এই ব্যাপারে যদি কোনো উল্লেখ থাকতো আমরা খুব খুশি হতাম। এবং 2020 5th of March, if my memory does not betray me, 5th of March, the টোয়েন্টি-ফিফথ অ্যামেন্ডমেন্ট বিল পাচ্ছি, কিংবা অন্য একটা স্টেটমেন্ট আমরা দেখেছি। যদি এটা সত্যি হয়ে থাকে ইনপুট সিলোস, তাহলে এটি ম্যাটার অফ গ্রেট কনসার্ন, যে হয়তো মানুষকে খুন করে, মানুষকে ডিসপ্লেস করে, তাদের সম্পত্তি, জীবন সংশয় রেখে তারা আবার রিবিলিটেশনের জন্য একটা প্রচেষ্টা নিতে পারে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাকেজ ঘোষণা করেছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করছেন। কিন্তু পাশাপাশি এটাও দুঃখ হয়, তাদের কারণে জাতি, জনজাতি অংশের মানুষ যারা ডিসপ্লেস হলেন, তাদের বাড়ি ঘর ভিটে সীমান্তে, বাংলাদেশ সীমান্তের পাশাপাশি বসবাস করত, কাঁটাতার দেওয়ার প্রেক্ষিতে বিশাল অংশের মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা আমরা সকলেই জানি। আজ পর্যন্ত তারা কোনো ধরনের সহায়তা, কোনো ধরনের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করলেন না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো আমার দাবি থাকবে, মাননীয় সরকারের পরিবর্তন ঘটেছে, মুখ্যমন্ত্রী পরিবর্তন ঘটেছে, আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে যে এই ব্যাপারে যেন যথার্থ ভূমিকা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিয়ে তাদের সহায়তা যেন করা হয়। যে সম্প্রতি গন্ডাছড়া, কৈতরবাড়ি এবং কদমতলা সংঘটিত ঘটনাগুলো প্রেক্ষিতে মৃত এবং সুধীর বাবু, যেগুলো যেগুলো আপনার অ্যাপয়েন্টমেন্ট এনেছেন তার থেকে কিন্তু আমি অনেকগুলো নাকচ করে দিয়েছি। আপনি আপনার অরিজিনালটা পড়ছেন। আমি একটা জিনিস বলেছি, না না, আপনি আপনার অরিজিনালটা পড়েছেন, পড়ছেন। আমি একটু বলতে, আপনি একটা প্রশ্ন তুলেছেন, আপত্তি নিয়ে অ্যামেন্ডমেন্ট গো
by the parliamentary practice procedure, আমাদের rules and procedure. It is my right. আমি আপনাকে আন্ডারমাইন করি with due respect. I am entitled to bring any amendment. আমি জানি তার ভবিষ্যৎ কি হবে, এগুলো আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে আমরা এগুলো আনি এই কারণে সরকার যেন একটু চিন্তা ভাবনা করে এর থেকে যা সাক করে নেওয়া হাসির ভূমিকায় যা সাক করে নেওয়ার চালানো নিতে পারে, তার জন্য আমরা এগুলো আনি। প্লিজ ঠিক আছে, স্পিকারের কিন্তু একটা নিজস্ব ইয়ে থাকে, কোনটা রাখবে কোনটা রাখবে না। আপনি যেটা দিয়েছিলেন সংসদে সেটা আপনি না পড়ে আপনি দিয়েছেন, সেটা কপিটা আপনি করছেন বসে বসে, এটা আমি ডিজালও করে দিয়েছি আগে, আপনি কাগজ নিশ্চয় পেয়েছেন। কিন্তু এখন আপনার সঙ্গে তো সময় আমাকে বেশি সময় তো পাবো না, আমি এ নিয়ে ডিবেট করলে তো হবে না। I am entitled, this is my right, this is the entitlement that I can bring any matter of public importance before the house, and there is the house, আমি জানি একটু নেগেটিভ, কিন্তু তারপরে সরকার এগুলো ফরওয়ার্ড করে আমাদের হচ্ছে to ventilate the voice of the people of the state. Please don't curtail our voice, please don't curtail my right. Thank you very much. কদমতলা কৈতরবাড়ি গন্ডাছড়া ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বক্তব্য রেখেছেন, সারা ত্রিপুরাবাসী জানে। একটু শুনুন না বাবু, আপনি এত বিজি হবেন না প্লিজ, প্লিজ I beg of you, এখানে ক্ষতিগ্রস্ত মানুষদের একটু শুনুন, সহায়তা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী সহায়তা করছে, করেছে তো মুখ্যমন্ত্রী। জীবনার্থী সম্প্রতি গন্ডাছড়া কৈতব এবং কদমতলা আপনি বলবেন। আচ্ছা, আমি যদি না জানি আমি তো এমনি বলতে পারি, আমি তো অন্য ভাষায় বলতে পারি। না না, আমার তো আমার মেমোরিতে বলছিল কিন্তু আমি এখন কাগজটা বের করলাম, এটাকে তো আমি অ্যাকসেপ্ট করিনি। আচ্ছা, হ্যাঁ, যেটা যেটা আছে সেটা দেখুন, আপনি যা চাই তা দেখুন, আপনি একটা মান্যতা দেবেন, স্বীকার করবেন তো এগুলো। যারা জুনিয়র আছে তারা আগামী দিনে আপনাদের দিকে শিখছে। আমি একটা জিনিস বলি স্যার, the chair is empowered, but the chair, I believe the chair will not curtail my right. The chair is not entitled to curtail my right. এখানে যদি বলতাম আপনাকে একটাও দেয়নি তাহলে কার্টেল হতো। আপনি ছোট মাননীয় পার্লামেন্ট ফেভারিট মিনিস্টার, ইউ প্লিজ রাইজ, আই রিকোয়েস্ট ইউ। আমরা 7 years 7 টার্মস ধরে এখানে আমরা আছি। হ্যাঁ, স্পিকার সিদ্ধান্ত এমনি বলছি, আলোচনাই তো করছি। মানে বলছে যে অ্যামেন্ডমেন্ট এনেছে ওইগুলি বলা যাবে না, যেগুলি অ্যালাউ করেনি অ্যামেন্ডমেন্ট, ওইটা অ্যামেন্ডমেন্ট না করে আপনি বক্তব্য বলতে পারেন। আমি বক্তব্যকারী করতেছি, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট আমি এমনি চেষ্টা করছি, অ্যামেন্ডমেন্টের মধ্যে নাই, আমি এমনি ভুল করবো না, গোচরে আনছি। না না, গোচরে তো এটা অ্যামেন্ডমেন্টের আলোচনা করে আনতে পারেন না স্যার, বাবু সব জানেন, সব বোঝেন, শুধু শুধু সময়টা নষ্ট করে। জেনারেল ডিসকাশন আমি এখানে সাতটা আছে, আপনার সাতটা আইটেম আছে, ঠিক আছে না, কি করবো। রাজ্যপালের ভাষণে ভেঙে পড়া, নতুন ভাবে আমাকে শিখতে হচ্ছে, নতুন ভাবে আপনার রুলস এন্ড প্রসিজার কন্ডাক্ট নতুন ভাবে রচিত করছে না। রাজ্যপালের ভাষণে ভেঙে পড়া বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষার কোনো উল্লেখ নেই এবং প্রতিকারের ব্যবস্থাপনার কোনো উল্লেখ নেই, সংশোধনী আকারে এর উল্লেখ প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সেদিন ওই চাকরির ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম, fact of the matter is, দীপেন চক্রবর্তীর আমলে in the year 1982, TBS Tripura Board of Secondary Education অরিজিনাল পাশের হার কি সেটা বের করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ বিশ্লেষণ পর্যালোচনার পর দেখেছেন মাত্র অনলি 14% পাশের হার, বাকি সব ফেক, টাফ। এটা শুধু বিজেপি সরকারের জামানায় না, কংগ্রেসের জামানায়, বিজেপির জামানায়, সিপিএম এর সকল জামানায় এই চলছে।
দারুণভাবে এফেক্টেড আমাদের ছাত্র সমাজ। স্কুল 1 থেকে 8 নো পাস ফেল, 9-এ গিয়ে পরীক্ষা দেয়, ফেল করে তাদেরকে প্রমোট করে দেওয়া হয়। ছেলেদের পড়িত হবে টেস্টে এলাও, ফেল করে তাদের বোর্ডে করবে, বোর্ডে পরীক্ষা দেয়, ফেল করে ওই পার্সেন্টেজ খুব একটা বাড়েনি, ওই তখনকার যদি 16% হয় 20-22% বেশি না। আবার ওখানে মন্ত্রীর কাছে যখন আসে যে পাশের হার এই, না বাড়াতে হবে, গতবার কত 65, মিনিমাম 1% বাড়িয়ে দিই, তখন আবার গিয়ে গ্রেস মারতে যে পাস করে। এটাই চলছে। It is not only during the PGP time, it has been carrying on for decades after decades. 10-12 পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কলেজে ভর্তি হয়, সেম রেজাল্ট কিছুদিন আগে পেয়েছে, আবার তাদেরকে পাস করানো হয়, আন্দোলন হয়, রাস্তা রোকো হয়, পাস করানো হয়। তো what product are we producing from government schools? What are the products that we are producing? These people will demand jobs. Today or this way, that way, some of them will get jobs. What work culture কিংবা আমার প্রশাসনের যে গতি কিভাবে আসবে, এদের যদি আমরা জব আমরা রিক্রুট করব। সো শিক্ষা ব্যবস্থা সত্যি অর্থে সরকারি শিক্ষা ব্যবস্থা দারুণভাবে ধুচ্ছে। আমার অনুরোধ থাকবে, আমি তো বলছি কংগ্রেস গভর্নমেন্ট, সিপিএম গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, সকল গভর্নমেন্টের জমানায় একই। আমার অনুরোধ থাকবে, বিপিন চক্রবর্তীর আমলে এখন হয়েছিল নাকি এরকম একটা উদ্যোগ বর্তমান মুখ্যমন্ত্রী উদ্যোগ নিন। Let us see, we all will cooperate with you. এই যদি অরিজিনাল পাশের হার হয়, তাহলে where are our lacunas? Let us form education ভালো ভালো লোকরা দিয়ে তারা এটাকে কিভাবে নতুন ভাবে রিভাইভ করে এটাকে চাঙ্গা করা যায়। Let us, এটা আমাদের তো মূল ত্রুটিটা জানতে হবে, ত্রুটি না জেনে হাউ উই ক্যান দাওয়াই কিভাবে দেবো। তো এটা আমার একটা প্রস্তাব আপনার কাছে আমি রাখলাম। রাজ্যপালের ভাষণে বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রেক্ষিতে নানা মুখী মানুষের সমস্যা ও সমাধানের কোনো উল্লেখ, সংশোধনী আকারে এর উল্লেখ প্রয়োজন। আই এম ভেরি হ্যাপি that you, being a doctor, professor, you are the health minister of the state. No doubt, from your angle, from your side, you have tried your best. Still, you are trying. এটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার আপনার প্রয়াসের কোনো আমি কষ্ট তুলি। Fact of the matter is, doesn't look good. উদাহরণ দেবো, একটা উদাহরণ দিই। একটা ইগো, मैं भी एमडी हूं, जो पढ़ा रहा है वो एजीएमसी में, वो भी एमडी है, उनका 65 साल तक उनका नौकरी। मैं एमडी हूं, मैं भी बहुत बढ़िया डॉक्टर हूं, मेरा सिर्फ 60 साल तक मेरा सीमित। मूल प्रॉब्लम कौन जगह है? There's an ego clash. The IGM, sufficient MD doctor, MS আছে, referring to GP. District hospital, you have placed doctors, no doubt about it. তেলিয়ামুড়া থেকে, খয়েরপুর থেকে, কোন একটা জায়গা থেকে, না তেলিয়ামুড়া থেকে দুটো পেশেন্ট, ভেরি রিসেন্ট, গাইনোকোলজিস্ট ইজ দেয়ার। কেন রেফার করলো? বাচ্চা অ্যাম্বুলেন্স ডেলিভারি করলো, কে ডেলিভারি করলো? অ্যাম্বুলেন্সের ড্রাইভার। হ্যাঁ, Father was died at that time. He was on leave. ঠিক আছে। আরেকটা সেম একই দিনে তো না। Why are they referring? कोई जी को क्रश, मैं भी एमएस हूं, वो बंदा क्यों? उनको मजा सिखाना है, भेजो एजेंसी। तो আমার মনে হয় যারা এমডি এক পার তাদের বেতন ক্রম এক পার উইথ এজেন্সি, মানে আমার মনে হচ্ছে এই জায়গায় কোন ওয়ার্কআউট করতে হবে তাদের পে স্ট্রাকচার, এরা বেতন বেশি পাবে, এরা 65 বছর ধরে চাকরি করবে, আর আমি সেম, আমি তার থেকে আমার ভালো কোয়ালিটি স্টুডেন্ট, আমি এজেন্সির মধ্যে নেই, বাট কাজেই আমার 7 বছর চলে যেতে হবে, আর আমার তাদের অর্ধেক বেতন আমরা পাচ্ছি। এই হচ্ছে একটা ইগো ক্লেশ, যার জন্য বারবার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে
এই রেফার করা হচ্ছে। দেয়ার প্রফেসর, তারা সপ্তাহে একদিন দুদিন মানে আউটডোরে বসেন, ইভিনিং এ অল ইন্টার্নস এবং পিজি এই হাসপাতালটা চলে। আরএমও রয়েছে, নামে আরএমও রয়েছে, ভিজিলেন্স নেই, ডাক্তার আসে না। পরের দিন ওই কেস স্টাডি ম্যাটারে যদি রেফার করে, ওই ডাক্তারবাবুরা যারা এই জিনিসের সাথে জড়িত তারা গিয়ে হয়তো বা মুখে মুখে সব ফাইল নিয়ে জুনিয়র ইন্টার্নে ঘোরাঘুরি করে, বাস। দিস ইজ দ্য সিস্টেম দ্যাট ইজ কন্টিনিউইং। আমার অনুরোধ থাকবে এই জায়গায় মানুষের যাতে চিকিৎসাটা এভেল করতে পারে সরকারি ভাবে, এবং ডিস্ট্রিক্ট হসপিটাল একটা স্কুটিনি আমরা করি না। কটা পেশেন্ট রেফার হলো ধলাইতে, কি ধরনের পেশেন্ট, why they are referring this patient which they ought to have taken care of Dhalai itself or Udaipur itself or Belune itself in the district hospitals? Why are they referring in spite of them providing doctors? এটা সার্টেন করতে হবে। তাহলে দেখবেন এই যে জিবি হাসপাতাল, এই যে আমাদের ফ্লোরে এই যে বলে এটা সিঁড়ির মধ্যে না, র্যামের মধ্যে আপনাদের পেশেন্ট এখন র্যামের মধ্যে রয়েছে। So it doesn't give a good picture of the health system of Tripura. My appeal to you would be, you please take a note and act accordingly. রাজ্যপালের ভাষণে আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, তারপরে 21 হওয়ার কথা কোভিড-এর কারণে হয়নি। আমাদের একটা বিল থাকবে, বিভিন্ন স্টেট করছে, আমাদের এই রাজ্যে ওবিসি লোকদের সংখ্যা কম না। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মধ্যে ক্ল্যাশ, ডেটা নিয়ে ক্ল্যাশ, কেউ বলছে 24, কেউ বলছে 27, মাচ মোর। আমার একটা জাতি জনগণনার সেন্সাস যখন হবে, তখন যেন জাতি কাস্ট বেস সেন্সাসটা আমরা করাতে পারি, তার যেন উদ্যোগ আমরা নিতে পারি, তার আমার একটা আবেদন থাকবে। এর কোনো উল্লেখ নেই। রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশের যে ওয়েবসাইটে গেলে দেখাই যায়, রেপ, আউটরেজিং দ্য মডেস্টি উমেন, গ্যাং রেপ, মার্ডার, থেফট, ড্যাকয়েটি, এগুলোর সংখ্যা যদি আপনি দেখেন, আমাদের নিজে আঁকড়ে ওঠার মতো। আই এম নট কম্পেয়ারিং, যে আপনি বলতে পারেন যে কত সালে এই ছিল, এখন আমাদের কমে এই দাঁড়িয়েছে। This does not speak well of the law and order in the state of Tripura. Those figures itself that have been reflecting the আমাদের পুলিশের ওয়েবসাইটে, সেটা আমাদের খুব ভালো আমাদের চিত্র এটা কিন্তু বর্ণনা দেয় না। প্লিজ empower the police, empower them and ask them to act accordingly without going down under any sort of pressure. রাজ্যের সর্বস্তরে বিশেষ করে আলোচনা হয়েছে, এটা নিয়ে আলোচনা এখানে হয়েছে, আমি খুব একটা রিপিট করবো না। বিশেষ করে ছাত্র যুব সম্প্রদায়ের মধ্যে নেশায় যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিকারে রাজ্যপালের ভাষণে কোনো কথা নেই। সংশোধনী আকারে এর উল্লেখ প্রয়োজন। আরো ক্যাম্পেইন, আরো প্রচার, বিশেষ করে ওই খেদা ছড়া দাম ছড়াতে ইনজেক্টেবল ড্রাগ ইউজার্স আইডিইউ তাদের নেওয়ার প্রেক্ষিতে পাগুলো ফুলে, অনেকটা এলিফ্যান্টাইটিসের মতো পাটা গুলো ফুলে যে একাকার, দে হ্যাভ গিভেন আপ। এদেরকে এনে প্রচার বিভিন্ন জায়গায় প্রচার করানো যায় কিনা, সে দেখবেন প্রচুর। এতে করে এই যে এইচআইভি পজিটিভের ফিগারটা সেদিনটা যেটা আসলো, এটা কিন্তু রিয়েলি ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ফর অল অফ আস। আর সেদিনকে যে ব্যাপারটা আমি বলছিলাম, এটা রাজ্য সরকারের কিছু করার নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টই এই কনজিউমেবল যে পেয়েছে পুলিশ ছেড়ে দেয়, পুলিশ অ্যারেস্ট করে কত কোয়ান্টাম, 8 কোয়ান্টাম, দিস আর বেলেবল সেকশন ছেড়ে দেয়। আমার মনে হয়
এই জায়গায় আমার মনে হয় গভর্নমেন্ট এই আইনটাকে সংশোধন করার জন্য যদি আমাদের তরফ থেকে একটা প্রস্তাব আমরা বানাতে পারি, উই আর দ্য মোস্ট ওয়ার্স্ট এফেক্টেড স্টেট, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্স্ট এফেক্টেড স্টেট ইন দ্য কান্ট্রি। মায়ানমার থেকে বিভিন্ন ব্যান্ড সাবস্টেন্স গুলো আসছে, ইনস্পাইট অফ গভর্নমেন্ট বিভিন্ন চেক এন্ড ব্যালেন্স করার পরেও, তারপরেও তো এগুলো আসছে। এবং এই যে সিজ হচ্ছে বিভিন্ন জায়গায়, এই সিজের পরিণামটা দেখলে তো বোঝা যায় কি কি পরিমাণ আসছে। এবং ইদানিংকালে হানা থানায় বোঝা যাচ্ছে যারা কারা কারা এর সাথে জড়িত। তো where is our police, state police? Give them free hand. Give them free hand. And I see they will create wonders. We have got full faith upon our police. If given a free hand, they are going to create wonders. I have no iota of doubt in my mind. সুদীপ বাবু, হ্যাঁ, আমি সেটা বলেছি। যান দুর্ঘটনা, আমি জানি না, I might be wrong. Correct me if I'm wrong. ফায়ার ব্রিগেড আগুন নেভানোর দায়িত্ব, whether they are trained, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলে ফায়ার ব্রিগেডকে তাদেরকে উদ্ধার করে ফায়ার ব্রিগেডের মধ্যে ছোট গাড়িগুলোর মধ্যে শুয়ে তাদেরকে নিয়ার বাই হসপিটাল নিয়ে যায়। My personal opinion, I stand to be corrected if I am wrong, this does not give a proper good picture of us. Why can't we, an accident zone, after district, অত্যাধুনিক 8টা অ্যাম্বুলেন্স উইথ মেডিকেল স্টাফ, প্লিজ দেন, সকলের কাছে জানা থাকে, হাইওয়ের মধ্যে টোল ফ্রি নাম্বার, ইন কেস অফ এদের মধ্যে থেকে টোল ফ্রি নাম্বার, বাসের বাইর থেকে টোল ফ্রি নাম্বারে ফোন করলে দেন খুব দ্রুত সঙ্গে পৌঁছে দেবেন, উইথাউট লুজিং সাম প্রেশিয়াস মোমেন্ট। দে ক্যান রেস্কিউ, রিকভার, এবং লাইফ সেভিং সিস্টেম থাকবে, এদেরকে প্রপার জায়গায় নিয়ে পৌঁছতে পারবে। দিস মাই সাজেশন, ইউ প্লিজ পন্ডার। আমার মনে হয় প্রত্যেকটা দিন যেভাবে মূর্তির মতো মানুষ এই অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জাম দুর্ঘটনায় মারা যাচ্ছে, আমার মনে হয় এইডস, HIV থেকেও এবং করোনা থেকেও বেশি মৃত্যু এর মধ্যে ঘটছে। দ্য ফিগার আমার একটা প্রস্তাব থাকবে, এই জায়গাগুলো, এই অ্যাম্বুলেন্স কিংবা বিভিন্ন পকেট গুলোতে অ্যাম্বুলেন্স গুলো দাঁড়িয়ে ন্যাশনাল হাইওয়ে গুলোতে শহরের মধ্যে বিভিন্ন, আপনার জায়গায় 12টা আপত্তি নেই, উইথ সাফিসিয়েন্ট মেডিকেল স্টাফ, যারা ওই লাইফ সেভিং গুলো যন্ত্রপাতি গুলো চালাতে পারে, তাদেরকে এখানে স্টে করে, তাহলে দেখবেন প্রচুর লাইফ আমরা সঠিক সময় ইন্টারফেয়ার করে আমরা বাঁচাতে পারি। This is my suggestion, because fire brigade, whether they are trained or not to lift up those injured patients from the spot and send them to the nearby hospital, আমার মনে হয় they are not well equipped. আরেকটা হচ্ছে আমরা এনেছি মহোদয়, আপনি অ্যালাউ করেছেন, ধন্যবাদ আপনাকে। রাজ্যের আদিবাসী অংশের মানুষের রোমান স্ক্রিপ্টে কখনো ভাষার চালুর দীর্ঘদিনের দাবি পূরণে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই, সংশোধনী আকারে উল্লেখ প্রয়োজন। এটা তো মানে একটা ছুড়ে রয়েছে। আমি ত্রিপুরা বন্ধুদের বললাম একদিনকে, যখন অনিমেষ বাবু এদিকে ছিলেন, যে আপনার জেলারেও শিডিউল করতে হবে, মুক্তি করতে হবে, আওয়ার ডিমান্ড হচ্ছে, বাট ওটা করার আগে তো আমাদের স্ক্রিপ্টে ফাইনাল করলাম না। Now, the party which I belong to, we support Roman script. The promoters support Roman script. They have to support Bengali script now. Probably they do have Roman script. A new script again, আবার একটা এসে দাঁড়িয়েছে, দেবনাগরী স্ক্রিপ্ট। তারপর একটা কমিটিও করে দেওয়া হয়েছে, কমিটির কাজের অগ্রগতি কি, তাদের ফাইন্ডিংস কি, আজ আমরা জানতে পারলাম না। তো আমার মনে হয় we should put an end to the debate। এবং আমি বুঝি আপনাদের অনেকেই একটা পার্টির একটা স্ট্যান্ড থাকে টু প্রমোট দেবনাগরী স্ক্রিপ্ট, নাথিং রং ইন ইট, বাট so far as our state is concerned, I think we will render injustice if the majority কিংবা বিগত দিনগুলোতে ভাষা কমিশনের যে রিপোর্ট কিংবা মেজরিটি মানুষের যে চাহিদা কিংবা
এই স্ক্রিপ্টটা সাইন্টিফিক্যালি যা রোমান স্ক্রিপ্টের যা সুবিধা, এটা যদি আমরা অপেক্ষা করি আমার মনে হয় উই আর গোইং টু কজ এ ভান্ডার। ওকে, এই ব্যাপারে লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ, লাস্ট বাট নট দ্য লিস্ট, দুর্নীতি রোধে ত্রিপুরা লোক আয়ুক্ত আইনকে আরো শক্তিশালী করার কোন উল্লেখ অনেস্টলি স্পিক মাননীয় ঠিক মুখ্যমন্ত্রী আছে, না বললেও বুঝবে। মাননীয় মুখ্যমন্ত্রী শেষ ডাউনলোড করে নিচ্ছি। I promise with the next 2 minutes and half minutes I'm going to finish. মাননীয় মুখ্যমন্ত্রী, এই আইনটা বামফ্রন্ট সরকারের সময় আনা হয়েছে। I believe you want a transparent government. I believe you will not compromise with any sort of corruption. কিন্তু আমাদের এখানে একটা লোক আয়ুক্ত আছে, আমরা স্যালারি দিচ্ছি, অফিস আছে, হাতি পুষছি, লোক আছে, দেখ হাত পা বেঁধে পুকুরে ফেলে বলছি আপনি সাঁতার, তাদের অবস্থাটা কি? যে আইনটা বামফ্রন্টের জমানায় আনা হয়েছিল, এটা দুর্নীতি রোধের কোনো ভূমিকা নেবে না। কি একটা পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠলে পঞ্চায়েত সমিতির গ্রাম প্রধানের অনুমতি নিতে হবে, এরকম ভাবে বিভিন্ন, এটা ভেরি ভেরি উইক। নাও দ্য টাইম হ্যাজ কাম when it needs amendment. আমি অনুরোধ করব, কর্ণাটকা ইজ বার্নিং এক্সাম্পল, কর্ণাটকের মতো একটা আইন আপনারা প্রণয়ন করুন, অ্যামেন্ডমেন্ট আনুন, and I believe only then, এই যে আপনি সেদিনকে বললেন আমার সরকার ট্রেন্স করেন, it sounds so fine, বাট বাস্তবে যা খবরের কাগজটা বিভিন্ন সময়ে এসে উঠে, তখন কিন্তু এটা ভালো, you have got a good intention, but it should reflect in your action. The intention of the chief minister and the council minister should be reflected in its action, and the action would speak louder than the words. And I want, my demand and request to you would be, please amend the Lok Ayukt Act, which needs immediate attention. With this few points এবং অন্যরা যারা জেনেছেন ঠিক আছে, সবগুলোকে আমি সমর্থন করে আমি আমার আলোচনা শেষ করছি। স্যার আমার না হয়েছে, আমার বক্তব্য শেষ, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আরেকবার বলি, আরেকবার বলে যাই, দিস ইজ মাই রাইট, প্লিজ হ্যান্ডসফোর্ড আগামী দিনকে, এটা ভুল হতেই পারে, হ্যান্ডসফোর্ড আগামী দিন থেকে আপনি কাটেল করবেন প্লিজ, আপনি জেনে নেবেন। আজকে সুদীপ বাবু বুঝাচ্ছে গঠনমূলক ডিসকাশন করলে যে কেউ অপোজ কথা বলে না, দেখলেন, এবং টাইম প্রচুর পেয়েছে, ডিস্টার্ব করেনি, এবং তাদের মধ্যে একটি শব্দ করে সুন্দর। ঠিক আছে, প্রতি মুহূর্তে মুহূর্তে শেখার আছে, এটা কিন্তু ভালো পরিবর্তন সত্যি। প্লিজ নো 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 না, ঠিক আছে, কেউ না 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 খোঁজাখুঁজি বা না, প্রতিটা মুহূর্তে আমরা এগুলো শিখতে পারছি। রতন ওর বক্তব্য ভালো ছিল। এখন আলোচনা রাখবেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ সাহেব আমাকে কিছু বলার জন্য। প্লিজ অ্যামেন্ডমেন্ট গুলো যারা এনেছে তাদের বক্তব্য শুনে দেন দেবেন ব্যাপার, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যারা আছে তাদেরকে আপনি সুযোগ দেবেন। না দেবো, বিফোর মিনিস্টার ডিসকাশন সবাই পাবে। মিনিস্টাররা যখন বক্তব্য রাখবে তারা জানা ওই অ্যামেন্ডমেন্টের পরে বক্তব্য রাখবে, আপনার জানান ডিসকাশন অন্যরকম। অ্যামেন্ডমেন্টের পরে বক্তব্য রাখবেন, তাদেরকে দিয়ে সবাই পাবে। বলুন মাননীয় অধ্যক্ষ সাহেব আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় রাজ্যপাল কর্তৃক গত 10 তারিখে উনি যে লিখিত ভাষণ রেখেছেন তাকে সমর্থন জানিয়ে আমি আমার কিছু কথা বলার চেষ্টা করছি। আমি রাজ্যপালের ভাষণের সব দিকটা বলার চেষ্টা করব না, আমি শুধু এইটুকু বলতে চাই, যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রাজ্যপালের ভাষণে ত্রিপুরা রাজ্যের সমস্ত দিক উঠে এসেছে, এতে সাধুবাদ না জানিয়ে পারছি না।
কিন্তু যদি আরো কিছু লেখার বা বলার জন্য আমাদের বিধায়করা বলছেন, আমি শুধু কৃষি সেক্টরেই বলি, কৃষি সেক্টরে যা কাজ হয়েছে, যা কাজের উল্লেখ এখানে হয়েছে, আরো যা যা বাদ আছে যদি সবগুলো এখানে উঠাতো, তাহলে আমার মনে হয় শুধু এই বইটা যেটা আছে শুধু কৃষির উপরেই চলে যেত। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কৃষকের আয় দ্বিগুণ করার জন্য যে প্রয়াস নিয়েছেন সেই দিশায় এই রাজ্য সরকারও কাজ করছেন, তার অনেক প্রতিফলন এখানে উঠেছে। আমি একটা জিনিস বলতে চাইছি যে আরো এরকম অনেক ভালো ভালো সিদ্ধান্ত, ভালো ভালো কাজ এখানে ওঠেনি, তার মানে এই নয় যে না ওঠার জন্য আমরা এটা জানি না। যদি আমি এই কথাটা বলতে চাইছি এই কারণে, সমস্ত দিক যদি, সমস্ত কথাগুলো যদি যেভাবে বলছেন ওঠাতে হয়, তাহলে 3 দিনের নয়, আমার মনে হয় 3 মাসের বিধানসভা চললেও সব তুলে শেষ করা যাবে না। যেমন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলছি, আমাদের এফপিও গঠন হয়েছে। কৃষকরা তার উৎপাদিত শস্য এবং এটাকে প্রক্রিয়াকরণ করে যদি বাইরের বাজারে নিতে পারে, এফপিওর সবচেয়ে বড় ভূমিকা ওটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে 10,000 এফপিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের রাজ্য হয়েছে প্রায় প্রতিটি ব্লকে। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। এফপিও, এফআইজি সমস্ত কৃষকের উৎপাদিত জিনিস, সেটাকে কিভাবে বাজারজাত করা যায়, কি দাম পাওয়া যায়, মিডলম্যান থেকে না থেকে কৃষক সরাসরি লাভ পেতে পারেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, এত সুন্দর একটা আইনকেও ত্রিপুরা রাজ্য থেকে একজন প্রতিনিধি গিয়েছিলেন পাঞ্জাবে, যে মিডলম্যানদের বাদ দিয়ে এফপিওর মাধ্যমে কৃষকের উৎপাদিত জিনিস এনে সেটাকে বাজারজাত করার জন্য যে প্রক্রিয়া, সেটা হতে দিল না। শেষ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঞ্জাবের সমস্ত মানুষের স্বার্থের কথা চিন্তা করে এটা থেকে ফিরে এসেছেন। আমি এই কথাটা বলছি এই কারণে, আমাদের বিধানসভায় আপনারা জানেন কালিকা ধান, সেই ধান কৃষক উৎপাদন করে, এটা সেন্টেড রাইস। এতদিন পর্যন্ত এটা নির্দিষ্ট এলাকার কিছু কৃষক জানতেন, কিন্তু এটাকে যখন এফপিওর মাধ্যমে প্রক্রিয়াকরণ করে ভোগের মাধ্যমে যখন এটাকে চালু করা হলো, এখন দেখা গেছে আমাদের কাকরাবনের চাল বোম্বে থেকে অর্ডার এসছে, দিল্লি থেকে অর্ডার আসছে। যে কৃষক এই কালিকা ধান উৎপাদন করতেন এতদিন পর্যন্ত, কিন্তু এটা শুধু ওই নির্দিষ্ট কিছু এরিয়ায় বা কিছু লোক কোনো অকেশনে পায়েস করার জন্য নিত, তার বিক্রির জায়গা ছিল না। আর এখন এই এফপিওর মাধ্যমে তার এই ভোগ নামে কালিকা সেন্টেড রাইস চলে যাচ্ছে। আমাদের এখানে সরস মেলায় এসছে অনেক বিক্রি এবং অনেক অর্ডার, চাহিদার সাথে সঙ্গতি রেখে এখন যোগান দেওয়াটা অসম্ভব হচ্ছে। আমাদের কৃষি দপ্তর থেকে এখন নতুন করে আবার নেওয়া হচ্ছে, সেটাকে আরো বেশি কিভাবে চাষ করা যায়। কিন্তু এটা এখানে উল্লেখ হয়নি এই কারণে আমি বলবো, যা কিছু সংক্ষেপে উঠেছে, কৃষি অনেক উঠেছে, এফপিওর ব্যাপারটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আমাদের কৃষকরা মধু উৎপাদন করে, সেই মধুকে ব্র্যান্ডেড করে ভাগবার একটা এফপিও এখন সারা ভারতবর্ষে, তার মাধ্যমে ভোগ, যেমন কালিকাসা ধান যাচ্ছে, চাল যাচ্ছে, তেমনি মধু যাচ্ছে। যেমন আনারসটা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বাইরে যেত, এবং এটা এখন সবাই জানেন ত্রিপুরার আনারস প্রসিদ্ধ। ত্রিপুরাতে আরো কিছু উৎপাদন হয়, এবং এই সরকার আসার পরে যে এফপিও গুলিকে মদত দেওয়া হচ্ছে এবং তারা করছেন, শুধু বাগমা নয়, শুধু কাকরাবনে নয়, প্রতিটা ব্লকে, প্রায় প্রতিটা ব্লকে এফপিও আছে। আমি জানি না আমাদের বিরোধী বন্ধুরা জানেন কিনা। সুতরাং এই জিনিসগুলি আজকে যদি আমি বলি এটা তো উঠানে কেন, কাজ তো হচ্ছে বিশাল, তো উঠানোর জন্য উঠানো। আমরা সবাই যদি দেখি সারা ত্রিপুরা রাজ্যে কৃষিক্ষেত্রে কি পরিবর্তন। একটা পাওয়ার টিলারের জন্য আগে লাইন দিয়ে যেতে হতো, সাবসিডি কত ছিল, এখন একটা পাওয়ার টিলারের জন্য 1 লক্ষ টাকা সাবসিডি। 1 লক্ষ টাকা সাবসিডি একটা পাওয়ার টিলার, এবং যে কৃষক তাকে দেওয়া হচ্ছে।
কোনো রং বাঁচা হচ্ছে না, কিচ্ছু বাঁচা হচ্ছে না, যে কৃষক সে পাবে। সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো দরকার নেই, দিচ্ছে। পাম্প মেশিনারি 50 লক্ষ টাকা, আর 10 লক্ষ টাকা যিনি দিচ্ছেন শুধু বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 50,000। এতে কি থাকছে? থাকছে পাওয়ার টিলার, থ্রেশার মেশিন, উইডার, এরকম করে সমস্ত রকম যন্ত্রপাতি থাকছে। পেডি ট্রান্সপ্লান্টার, এখনকার সময়ে পেডি ট্রান্সপ্লান্ট অত্যন্ত প্রয়োজন, কারণ ত্রিপুরা রাজ্যে দিন দিন মানুষের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নত হচ্ছে, অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, লেবারের সংখ্যা কমে যাচ্ছে। আমরা চাইবো না প্রতিটা লোক লেবারই করবো, কিন্তু আমাদের কৃষি জমি যদি করতে হয় তাহলে বিজ্ঞান সম্মতভাবে প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। একটা পেডি ট্রান্সপ্লান্টারের দাম 1,80,000 থেকে 2 লক্ষ টাকা, সেখানে সরকার 1,20,000 টাকা, প্রায় 1 লক্ষ টাকা কোথাও কোথাও বিশেষ ভাবে ভর্তুকি দিয়ে সেখানে পেডি ট্রান্সপ্লান্টার নিচ্ছেন। মাননীয় কৃষি মন্ত্রী ছিলেন তখন আমাদের, বর্তমানে আছেন রতননাথ মহোদয়, তিনি আমাদের এখানে একটা ব্যক্তিগতভাবে পেডি ট্রান্সপ্লান্টার দিয়ে জমি না লাগানোর ফলে দেখা গেছে একটা পেডি ট্রান্সপ্লান্টারে একদিনে 20 থেকে 25 কানি জমি লাগাতে পারে। সুতরাং তার উপরে সাবসিডি দিচ্ছে। অর্থাৎ কৃষকের আয় দ্বিগুণ করার জন্য যা যা করার দরকার সমস্ত কাজগুলি করছে। আমরা এই দেশে এসেছি 1964 সালে, দেখা গেছে আমাদের হরিজলা একটা বিশাল বড় জলা, এক ফসল হয়, জমি জল আটকানো যায় না, সুইচ গেট নেই। এই সরকার আসার পর 2018 সাল থেকে 23 সালের মধ্যে আমাদের সেখানে একটা 2,18,00,000 টাকা ব্যয় সুইচ গেটের কাজ চলছে। তাহলে কৃষিতে এই ধরনের কাজ আমরা কল্পনা করিনি। সারের জন্য আগে নির্দিষ্ট কিছু জায়গায় যেতে হতো, সার দেওয়া হচ্ছে, রং না দেখে জেনে কৃষক তাকে সার দেওয়া হচ্ছে। মাছ চাষের ক্ষেত্রে আমাদের গোমতী জেলা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাছ চাষের সমৃদ্ধ, তার মধ্যে আমাদের কাকরাবন আছে। মাছ চাষের জন্য জলবিভাজিকার মাধ্যমে একদিকে জল ধারণ করা, আরেকদিকে মাছ চাষ করা এবং কৃষি কাজ করা, 7টা জল বিভাজিকা প্রকল্প চলছে। আমাদের গঙ্গাজড়ার এত সুন্দর কাজ হয়েছে, সারা ত্রিপুরা রাজ্য থেকে মানুষ গিয়ে কি করে জলবিভাজিকা এত সুন্দর কাজ হতে পারে এটা দেখার জন্য মানুষ যাচ্ছে। আমি এই কথাগুলি বলছি এই কারণে, শুধু কৃষিক্ষেত্র নয়, সমস্ত ক্ষেত্রেই যদি আমরা দেখি তাহলে রাজ্যপালের ভাষণে যা উঠে এসেছে, আরো যদি সবগুলো উঠে আসতে হয় তাহলে আমার মনে হয় একটা ছোটখাটো মহাভারত হয়ে যাবে। সুতরাং আমি সমস্ত ত্রিপুরাবাসীকে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে জানাতে চাই, কৃষিক্ষেত্রে যে সমৃদ্ধি, উৎপাদন, ধানের ক্ষেত্রে হোক, ফলের ক্ষেত্রে হোক, ফুলের ক্ষেত্রে, ত্রিপুরা রাজ্য থেকে আগে প্রায় 20 কোটি টাকার ফুল আসতো, এখন গ্রিন হাউসের মাধ্যমে ফুলের চাষ করার ফলে দেখা গেছে তা অর্ধেক পরিণত হয়ে গেছে। আগে শুধু ত্রিপুরা রাজ্যের লক্ষ্মী ছাড়া, লক্ষ্মীবীর সম্ভবত জায়গাটার নাম ডুকলি ব্লকের অন্তর্গত বিশাল করে আছে, এখন সারা রাজ্যে ফুল চাষ হচ্ছে। হর্টিকালচার বলুন, সেরিকালচার বলুন এবং অন্যান্য শিল্প বলুন, একটা বিরাট পরিবর্তন এসছে 2018 সাল থেকে এখন পর্যন্ত। সুতরাং কৃষিতে এখন ত্রিপুরা রাজ্য এমন জায়গায় গেছে, আমাদের 3 জন কৃষক ভারতবর্ষের কম্পিটিশনে গিয়েও পরমানন্দ সেন একটা চেয়ারম্যান, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাইজ এনেছেন। সুতরাং কৃষি ক্ষেত্রে যত বিশাল ব্যাপক আয়োজন বা ব্যবস্থাপনা, এইটাকে আমি এই রাজ্যপালের ভাষণে কয়েকটা জিনিস আমি পড়েছি, অনেক সুন্দরভাবে এখানে উঠিয়েছেন। এবং শুধু এই ক্ষেত্রে নয়, ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি, অনেকে বলছেন জুট মিল চলে গেছে, কার আমলে একটা জুট মিল ছিল, এই আমলে কারখানা হয়নি বলে চিৎকার দিচ্ছেন। এই আমলে 7 থেকে 8টা রাবার প্রসেসিং ইউনিট স্ক্র্যাপ দিয়ে আইএসএনআর তৈরি করা হয়। কত লোক এখানে কাজ করছেন, আপনি যদি ধজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যান দেখবেন। এবং এখানে সারা ত্রিপুরা রাজ্যে রাবার মিশনের মাধ্যমে আমাদের স্মোক হাউস তৈরি করে রাবারের কোয়ালিটি বাড়িয়ে সেই রাবার এখন ত্রিপুরা রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, রাবারের দামও বাড়ছে, ঠিক আছে, নর্মাল দামের থেকেও বেশি দাম পাচ্ছে। সুতরাং যদি সবগুলো মিলিয়ে ত্রিপুরা রাজ্যে এই পর্যন্ত যা যা কাজ হয়েছে, আমি বলবো
এটার আংশিক এখানে উঠেছে, তবুও যা উঠেছে এই নিয়ে মাননীয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের অগ্রগতির সমস্ত চিত্রটাই এখানে পরিস্ফুট হয়েছে। সুতরাং আমি আবার রাজ্যপাল কর্তৃক যে এখানে লিখিত ভাষণ দিয়েছেন তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। মিস্টার স্পিকার স্যার, আমার অ্যামেন্ডমেন্ট আপনি যতগুলি মঞ্জুর করেছেন এর বাইরে আমি যাব না। প্রথমটা হলো the burning unemployment issue were not mentioned in the governor's speech. Sir, যুক্তি তর্কের ব্যাপার না, এটা ঠিক যে ত্রিপুরা রাজ্যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম একটা বিভীষিক অভাব। এখানে আমাদের যারা ট্রেজারি বেঞ্চের আছে, অনেক সময় আমি শুনলাম একজন মন্ত্রী মহোদয়, আমি ওনার বিরোধিতা করছিলাম 1 বলে, কিন্তু অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন এটা ত্রিপুরা রাজ্যে অ্যাভারেজ 14.3%। আমি আজকে ডাউনলোড করি, কিন্তু প্রবলেম হলো এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের একটা বার্নিং ইস্যু। আমি এখানে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে মন্ত্রিসভার ট্রেজারি বেঞ্চের কাছে যে আইদার ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য আনএমপ্লয়মেন্ট টু দ্য আনএমপ্লয়মেন্ট, অর আমি একটা রিকোয়েস্ট করব আমাদের যে কথাগুলি সংযোগ যোগ করা। আমরা রাজ্যপালের ভাষণের বিরোধিতা করছি না, আমাদের বক্তব্য হলো অ্যামেন্ড করো, সংযোজন করো। আমরা এরা মনে করছে আমরা একটা বললাম, ওরা একটা বলবো, ওনারা একটা বলবো, এটা না, আমাদের এগুলি যোগ করো। অথবা সদলীয় যারা বক্তব্য রাখছেন ওনাদের যদি এডিশনাল থাকে ওটাও যোগ করুন, কোনো অসুবিধা, অথবা প্রশংসা করুন, এতেও অসুবিধা। আমার সাজেশন থ্রু ইউ মাননীয় অধ্যক্ষ মহোদয়, বেকার ভাতাটা দেওয়া যায় কিনা বিবেচনা করবে। বেকার চাকরি দিতে পারছেন না, ঘরে ঘরে চাকরি দেওয়া অনেক সময় সম্ভব হয় না, কোথাও না। ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যদিও গত 45 বছরে বর্তমানে ভারতবর্ষে বেকার সমস্যা সবচেয়ে হাই। আমি বক্তব্য রাখছি, অনুরোধ করছি, এখানে আপনারা রাজ্যপালের ভাষণ আপনাদেরই ক্যাবিনেট পাশ করা আপনারা করেছেন, যোগ করলে করবেন, না করলে আপনারা পাশ করবেন, এটা আপনি। কিন্তু আমাদের বক্তব্য যে বেকার ভাতা একটা ব্যবস্থা করা করুন, অনুরোধ। আমার সেকেন্ড যেটা আইটেম ছিল, দি ডিউ পেমেন্ট অফ 23% ডিএ। আজকে ভালো লেগেছে, আমাদের বিধায়কদের পেয়েছে, সবাই পেয়েছে, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যে এই সাথে সাথে আমার কাছে ভালো লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই বলে লোক ভালো, লাস্ট বাট ওয়ান অ্যাসেম্বলিতে উনি এখানে দাঁড়িয়ে 5% ডিক্লেয়ার করেছে, সুন্দর লেগেছে। পরে অবশ্য মন্ত্রিসভায় পাশ করিয়েছে, তারপর আবার 3% দিয়েছে। এখন বক্তব্য হলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে এটা যে রাইট, কিন্তু কোথাও কোথাও বলছে না, এটা গভর্নমেন্টের নির্ভর করবে, গভর্নমেন্টের। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী ভালো মানুষ বলছে, কারণ আজও সুধীর বাবুর চেহারাটা আপনার উপর অনেকে বলে আমাদের কাছে এসে, পক্ষে বিপক্ষের লোক তো আসে, সুধীর বাবু 3rd পে কমিশন দিয়েছেন, এখনো বলে কর্মচারীরা ওনার জন্য বেঁচে আছি স্যার, পেনশন বেশি পাচ্ছি। আপনি কেন ইতিহাস করবেন না? তাহলে 23% দিয়ে না, এবারে যে লাস্ট ইয়ারের যে আপনার পে কমিশন এখনো ঘটনা হয়েছে কিনা যায়নি, অ্যানাউন্সমেন্ট হয়নি যদিও, এটা করলে আরো ভালো। কর্মচারী তো আমাদের দেশে, এনেও আমি রিগার্ড করলাম 3rd রেখেছেন, যদিও আপনি 10টা কেটেছেন, বাকিটা ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনি তো 50% কেটে দেন আমার প্রশ্ন। নো স্পেসিফিক প্ল্যানিং রিগার্ডিং দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বিদ্যালয়, একবার আলোচনা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, ঠিক আছে, কিন্তু স্কুলে শিক্ষক এডুকেট টিচার্স নেই, ফ্যাক্ট।
আর আমাদের একজন দাঁড়িয়ে বলেছেন, একজন মাননীয় মন্ত্রীরা সদস্য বলেছেন যে সিবিএসসি থাকার প্রয়োজনে নার্সারি কেজি 1 কেজি 2 থেকে বিলো 9 পর্যন্ত তো স্কুলে কাটবে, এটা তো সিবিএসসি পরীক্ষা হয় না, প্রশ্নটা পান স্যার। আমি বলবো, আর দ্বিতীয় কথা, মাননীয় শিক্ষা দপ্তর যিনি দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী মহোদয়, আমি জানতে চাইছিলাম কি নার্সারি কেজি 1 কেজি 2 এরপরে 1 থেকে বিনা পয়সা বই দেওয়া হচ্ছে, কিন্তু নার্সারি কেজি 1 কেজি 2 তা হয়। যেহেতু এটা উত্তর পাইনি, আপনাকে একটা স্লিপ দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় ওই সব প্রশ্নের যেতে যেতে ভুলেও গেছেন। আমি বলবো এই নার্সারি কেজি 1 এবং কেজি 2 এদের বিনামূল্যে পুস্তক দেওয়ার ব্যাপারটা একটু দেখবে। দ্বিতীয় কথা হলো, এই যে 1000 টাকা করে ফি ফ্রম নার্সারি টু ক্লাস 10 টু 11 12, এটার ব্যাপারে মনে হয় একটু দেখা উচিত। এছাড়া বিদ্যাপীঠের ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার তো করতেই হবে, স্টার্টেড। কিন্তু বক্তব্য হলো ফ্যাক্টস রিমেইন, অধ্যক্ষ মহোদয় 2023-24 স্কুল স্টার্ট হয়েছে, আজকে 24-25 চলছে। ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের বলতে হয়, তাহলে স্যার কবে আমাদের ছেলেরা ছাত্ররা কবে মানুষ হবে? আমি বিতর্কে যাচ্ছি না, আমার পরবর্তীতে হলো not a single word was mentioned regarding the sky high price. স্যার, আমি যেটা আমার বাড়িটা মহারাজগঞ্জ বাজার, বড় বাজারের সঙ্গে আমি খবর নিয়ে থাকি, যেমন মাস্টার রোড ইন এন্ড অ্যারাউন্ড 171 each, ডাল মুসুর ডাল ইন এন্ড অ্যারাউন্ড 120 rupees per kilo, মুগ ডাল 130 rupees ইন এন্ড অ্যারাউন্ড। চালের মিনিমাম, রেশনের চালের দাম বললে হবে না স্যার, রেশনের চাল তো স্যার এখন বিনামূল্যে, আর যারা এপিএল আছে তারা 13 টাকা করে নেবে, এটা হলো সাবসিডাইজ। বাজারের চাল কিন্তু সাবসিডাইজ না স্যার, মিনিমাম 40-42। চিনি 50 টাকা, ময়দা 45 টাকা 46 টাকা, আলু 30 টাকা, পেঁয়াজ 50 টাকা, আটা 40-42 টাকা, কাঁচা লঙ্কা 80 টাকা, 100 টাকা, 120 টাকা, ডিম পোল্ট্রি 4টা 30 টাকা, মুরগির ডিম 4টা 70 টাকা, হাঁসের ডিম 4টা 60 টাকা। আর এই স্যার মাংস আমরা স্বনির্ভর, কিন্তু এখানে পাঠার মাংস 11 টাকা, তারপরে পোল্ট্রি আপনার 280 টাকা, মানে এই সলিড। এখন আর দেশি মুরগি স্যার 500 টাকা। সুতরাং স্যার দ্রব্যমূল্য স্থায়ী হয়, এই সম্পর্কে এখানে কিছু বলার। Anyhow, sir, I will bring to the notice of the this treasury events to consider. কারণ আমার একটা প্রশ্ন ছিল আজকে, ফুড ইন্সপেক্টর কেউ তো যায় না, এটা তদবির করলে অনেক কমবে, এটা দেয়নি স্যার, কারণ আমার একটা ছিল। নেক্সট, no remarks was made regarding the corruption for below standard work in the national highway. আমার একটা ছিল আজকে, আপনি তো লে করতে দিয়ে দিলেন, সুদীপ বাবু এখানে বলেছে, আপনি তো সুযোগ পেয়েছেন, কিন্তু স্যার ট্যাক্স রিমেইন, এখানে লেখা আছে 354.79 crores ভাঙমুং শিমলুং রাস্তার কাজ অসমাপ্ত, পালালো নির্মাণ সংস্থা। এটার কথা ছিল স্যার 2021 সালে এটা অর্ডার হয়েছিল, 2022 সালে এটা সমাপ্ত করার কথা ছিল, কিন্তু এটা সমাপ্ত না করে পালিয়েছে। কারণটা কি পালানোর কারণটা কি? এটার মধ্যে টেন্ডার হয়েছিল কিনা এটা দেখতে হবে। এবং ওখানে একটা গেস্ট হাউস আছে, গভর্নমেন্ট ফরেস্ট গেস্ট হাউস, ওইটা ভাড়া দিয়েছে ওদের কাছে 34,35,000 টাকা, কিন্তু ওখানে জনজাতিরা ক্ষুব্ধ, কারণ ট্রাইবাল গেস্ট হাউসটা কেন বিনা পারমিশনে ভাড়া দেওয়া হবে, ওইখানেও 7-8 লাখ টাকা পাওনা তাদের।
আমার বক্তব্য হলো স্যার, কেন নিম্নমানের কাজ হচ্ছে? ইট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। পিডব্লিউডি ডিপার্টমেন্টের প্রথম যখন ন্যাশনাল হাইওয়ে কাজ হয় তখন এখানে আলোচনা হয়েছিল, রতনবাবু তখন বিরোধী দল নেতা ছিলেন। বাবু স্যার আমার তো আপনি পারমিশন দিয়েছেন, একই যাত্রায় পৃথক বলতে হয় না। আমার তো যেগুলি আপনি অ্যালাউ করেছেন এগুলি তো করতে দেবেন। না সবগুলো বললে তো রাত 8টা বাজবে। আপনি কয়টা বাজবে ব্যাপার না, আপনি একদিনকে একরকম বলবেন আর একদিনকে একরকম বলবেন। I am trying to finish as early as possible. না এবারে তো বললাম তাহলে কাল দেখুন আমি স্যার আমি করছি তো। স্যার প্লিজ give me few time. আনলিমিটেড পিরিয়ড দেওয়া যাবে না তো। না আনলিমিটেড আমি শেষ করছি। স্যার আমার বক্তব্য হলো বিলো স্ট্যান্ডার্ড যেহেতু কাজ না হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা পিডব্লিউডি দেখতে হবে এবং মনিটরিং ব্যবস্থা আরো এই একটা কথা বলছি স্যার, কোন রিমার্ক করা হয় নাই। এই ত্রিপুরা হাইকোর্টের সর্বশিক্ষার যারা চাকরি করতেন তাদেরকে ত্রিপুরা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে তাদেরকে রেগুলার করা, কিন্তু স্টেট গভর্নমেন্ট এই সর্বশিক্ষাদের পেটে লাথি মেরে সুপ্রিম কোর্টে গেছে, এটা এখানে কোনো মেনশন করা হয়। No remark regarding the industry, big industry, rubber base. স্যার আরে গোপাল বাবু আমি একটা কাজ করেন স্যার, আমাকে এখান থেকে এক্সপেল করলেন মেম্বারশিপ থেকে। আমি আই উইল টেক অ্যানাদার 10 মিনিটস স্যার, আই এম কমপ্লিটিং। আপনি একজন যে বলবেন না আপনি শুনবেন, ঠিক আছে, আপনার দলের মানুষকে আমি সময় দিয়েছি নো প্রোগ্রাম। ট্রেজারি ব্যাংকের সদস্য বলেছে 10 মিনিট। স্যার ট্রেজারি ব্যাংকের সদস্য। আরে উনি তো অ্যামেন্ডমেন্ট আনেননি, আমি তো এনেছি। না আপনি 18 এনেছেন, এখন 18 না আমি 27 এনেছি, আপনি কেটেছেন। ওকে আপনি 18 5 মিনিট করে বলেন, 90 মিনিট বলবেন না আমি 1 মিনিট করে নিচ্ছি। দেন নো রিমার্ক রিগার্ডিং ইউ প্লিজ আমি 1 মিনিট করে নেব স্যার। আর 1 মিনিট হলো তো আরো স্যার। এখানে আমি আপনি গ্যাস বেস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি লাইক ধরেন ফার্টিলাইজার বেসড অন ইন্ডাস্ট্রি করার কোনো প্ল্যান এখানে নেই। আপনারা বেকারত্ব ঘুচানোর জন্য করছেন। মাননীয় সদস্যের অ্যামেন্ডমেন্ট মোশন কিন্তু 18টা, একটা যদি 10 মিনিট করে বলেন উনি 180 মিনিট লাগবে স্যার। I will take 1 minute. না বলবেন না, না আপনি শুধু হেডলাইনটা বলে যান না বাকি। স্যার এখানে হ্যান্ডিক্যাপ বিশ্ববাজারে আমাদের হ্যান্ডিক্যাপের একটা এই আছে, এখানে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং সেন্ট্রালি করে মিনিমাম 30 থেকে 40 হাজার লোক কাজ করে। ওকে বিশ্ব ব্যাংক টাকা দেবে, এখানে এটার ব্যাপারে কোনো বলা নাই। স্যার একটা মিনি পেপার মিল ইন দ্য নর্থ করাও যায়, কারণ হলো আমাদের ম্যাটেরিয়াল আছে এবং শিলচরের পেপার মিলটা বন্ধ আছে, ওইখান থেকে র মেটেরিয়াল আসবে। সুতরাং there is a prospect for the mini paper mill এবং এমপ্লয়মেন্ট হবে। একটা কথা হলো স্যার আগর গাছ মানে আমাদের ফরেন মানি আসার একটা বিরাট সোর্স। আগর প্ল্যান্টেশন হচ্ছে, আগর বেস একটা ইন্ডাস্ট্রি হলে আমাদের আগর গাছ বাইরে যাচ্ছে, সেন্ট হয়ে এখানে আসছে। এটা আগর বেস একটা ইন্ডাস্ট্রির জন্য আমি প্রপোজাল রেখেছি স্যার। স্যার আমি আমার 12 নম্বর যেটা ছিল সেটা হলো স্যার অন্ধ্রপ্রদেশ 2 লক্ষ কোটি টাকা তারা প্যাকেজ পেতে পারে, আগর আর বিহার 1.5 লক্ষ কোটি টাকা। এটা তো গভর্নর কি বলবে? এটা এক ইনক্লুশন। এটা গভর্নর কি বলবে? গভর্নর না, গভর্নর কি গভর্নর করবে? তাহলে কেন্দ্রীয় সরকার দিয়েছে। স্যার কেন্দ্রীয় সরকার আমরা চাই, এটা তো বলতে হবে। স্যার আপনি চাইছি স্যার ডিডিটি মশার জন্য বসা যায় না, এখানে একটা করে কয়েল আপনাদের দিয়ে দেন, আর কিছু না বলে একটা কয়েল, কিন্তু মশার জন্য আগরতলা শহরে বসা যায় না। স্যার ত্রিপুরাতে ডিডিটি ছড়ানো হয় না। I do not know what is the reason. ওকে স্যার নেক্সট ড্রাগ এডিকশনের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন 9টা ডিস্ট্রিক্টে 9টা হবে। একদিকে তো ড্রাগ আনাটা বন্ধ করতে পারছেন না, ড্রাগের ছড়াছড়ি যেগুলো পারেন দোকানে টিস্ট করলে ড্রাগ পাওয়া যায়। এটা একটা ভালো পয়েন্ট বলেছে মশা মারার ব্যাপারটা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো মশা মারার চেয়ারম্যানটা যদি ওনাকে দেওয়া যায়, অল কাইন্ডস অফ গাইডলাইন সব তখন আমার
গাইডলাইন সব পাওয়া যাবে স্যার, গাইডলাইন পাবে তো রতন বাবু যদি ইলেকট্রিক্যাল এগ্রিকালচার নিতে আমি পারবো না। আপনি ওকে স্যার শেষ সামনে স্যার শেষ স্যার কি কি এডিসি শোনো, আমি দেখেছি একটা পত্রিকায় আমাদের মায়েরা বোনেরা জনজাতি নালার থেকে জল আনছে খাওয়ার জন্য, কোথায় ড্রিঙ্কিং ওয়াটার, অটল জল মিশন বা জল মিশন জল যায় না স্যার। জিটিএডিসি এলাকাতে কোনো ডেভেলপমেন্ট, আমি আপনাকে বলছি, এটা আমরা বলছি, আপনারা দেখবেন স্যার। এবং এই জনজাতিদের জন্য আমরা আসতে দেখি স্যার, আমাদের এখানে মন্ত্রিসভার সঙ্গে আছে, তাদের স্টুডেন্ট ইউনিয়ন হরফ নিয়ে তারা আন্দোলন করছে, হোয়াইট ট্রেজারি বেঞ্চের লোক আন্দোলন করছে, দেখতে হবে। শেষ এবার নাই স্যার, নেক্সট নাম করবো আমি এটা হয় না, আর তিনটে আছে, 3 মিনিট পরবর্তী স্যার স্যার আরে আপনি কি শোনো স্যার, আরে কি স্যার, ওরা কি শিখছে আপনার থেকে? স্যার বলে আপনি কোন না নো গোপাল বাবু নো প্লিজ নো প্লিজ কন্ট্রোল। পরবর্তী বক্তা এবার আপনি খুব নম্র করুন। পরবর্তী বক্তা শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, বলুন। সময়ে কোনো ধ্যান দেবেন না, ধ্যান রাখবেন না, কেন বলুন। প্লিজ স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 10 জানুয়ারি মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ এখানে রেখেছেন, সে ভাষণের উপর আমি কিছু সংযোজনী যুক্ত করবার জন্য সংক্ষেপে আমি যে পয়েন্টগুলি সেখানে রেখেছিলাম তার উপর আলোচনা উত্থাপন করছি। স্যার, প্রথমত আমি সেখানে উল্লেখ করবার চেষ্টা করেছি যে মাননীয় রাজ্যপালের ভাষণে রাজ্যের সরকারি কর্মচারীদের আর্থিক বকেয়াগুলি চুকিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে কোনো উল্লেখ নেই। স্যার, আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা তাদের একটা বিরাট পরিমাণ বকেয়া ডিএর প্রশ্ন মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম রাজ্যের শিক্ষক কর্মচারীরা তাকিয়েছিলেন যে হয়তো ওনাদের ডিএ সংক্রান্ত বিষয়ে সেখানে আলোচনায় একটু উল্লেখ করা হবে। স্যার, আমরা যদি দেখি আমাদের রাজ্যে অতীতের দিনগুলির কথা, ডিএ প্রদান সম্পর্কে আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না। আমরা দেখেছি যে গত 7 বছর সময়ের মধ্যে এই সরকার আসার পরে সেখানে এখন পর্যন্ত 5 বার ডিএ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে যদি দেখে থাকি স্যার আমরা, তাহলে আমাদের রাজ্যে 88 থেকে 93 51% ডিএ প্রদান করা হয়েছে। 93 থেকে 98 সাল ওই 5 বছর সময়ে 97% ডিএ প্রদান করা হয়েছে। 98 থেকে 2003 38%, 2003 থেকে 2008 38%, 2008 থেকে 2013 49%, 2013 থেকে 2018 46%। কিন্তু 2018 থেকে 2023 এই সময় আমরা দেখলাম রাজ্যের শিক্ষক কর্মচারীরা মাত্র 20% দিয়ে পেয়েছে। 3 বারে, একবার 3%, একবার 5%, একবার 12%। এবং এই গত 2 বছরের মধ্যে স্যার এখন পর্যন্ত 2 বার 5% করে 10% দেওয়া হচ্ছে। তাই আমি এখানে দাবি জানাচ্ছি, উল্লেখ করছি যে মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা যুক্ত করা হোক যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার প্রশ্ন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের কোনো উল্লেখ মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে নেই। এই বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আমি এই বিষয়টা উল্লেখ করবো যে আমাদের রাজ্যের এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিক্ষক কর্মচারী, ইতিমধ্যে হাইকোর্ট তাদের রায়ে সেখানে উল্লেখ করেছেন যে তাদেরকে নিয়মিতকরণ করবার জন্য। এই ক্ষেত্রে আমি দাবি জানাবো তাদের নিয়মিতকরণ করবার প্রশ্নে সেখানে সরকার উদ্যোগ গ্রহণ করুক। দ্বিতীয়ত স্যার, আমি উল্লেখ করেছি যে রাজ্যের বিভিন্ন জেলায় খরা এবং নদীর ভাঙ্গন সম্পদ
এটা স্যার শুধু একটা নির্দিষ্ট এলাকার সমস্যা না, এটা আমাদের গোটা রাজ্যের সমস্যা। ছড়া এবং নদীগুলির ভাঙন, বিশেষ করে সর্বশেষ যে বন্যা হয়ে গেল গত আগস্ট মাসে, সেই সময় আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন জায়গায় তার ব্যাপক ভাঙনে মানুষের জমি, তার বাড়ি ঘর অনেক কিছু ক্ষতি হয়েছে। ফলে এই ভাঙন সম্পর্কে সেখানে কোনো কিছু উল্লেখ নেই। আমি দাবি করছি এই বিষয়টা সেখানে সরকার গুরুত্ব দিয়ে দেখুন। আমি গোটা রাজ্যের কথা বলছি না, এখানে মাননীয় বিধায়করা উপস্থিত রয়েছেন, ওনারা সবাই যার যার এলাকার কথা এই সমস্যার ক্ষেত্রে বলতে পারবে। এটা ঘটনা যে আজকের সময় ত্রিপুরা রাজ্যের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এই ভাঙন। আমি যে এলাকাতে অবস্থান করি, যে জেলাতে অবস্থান করি, খোয়াই জেলা, তার মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে, খোয়াই নদী। এই খোয়াই নদীর বিভিন্ন তীরবর্তী এলাকায় আমরা লক্ষ্য করছি, এবং আমি যে এলাকা থেকে প্রতিনিধিত্ব করছি সেই খোয়াই বিধানসভা কেন্দ্র এলাকা, এই এলাকার মধ্যেও বহরমুড়া, সোনাতুলা ইত্যাদি এলাকায় মানুষের চাষযোগ্য জমি বিরাট ক্ষতি হচ্ছে এই নদী ভাঙনের। ঠিক তেমনি শহর এলাকার মধ্যে আমি যদি আমার খোয়াই শহরের কথা বলি, সেখানে কলেজ কিংবা তার পার্শ্ববর্তী লালছড়া এলাকায়, সেখানে লালছড়ার ভাঙনের ফলে মানুষ খুব আতঙ্কের মধ্যে, বিপজ্জনক অবস্থায় রয়েছেন। তাই আগামী দিনে এই ছড়া এবং নদীর ভাঙন সম্পর্কে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক, সেই বিষয়টা আমি উল্লেখ করছি। চতুর্থত স্যার, রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে গেস্ট লেকচারারদের প্রতি যে বঞ্চনা, সেই বিষয়ে মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে সেখানে কোনো উল্লেখ নেই। আমাদের রাজ্যে যে ডিগ্রি কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিচ্ছেন গেস্ট লেকচারার, এবং তাদের মধ্যে কেউ কেউ স্যার গত 10 বছর 12 বছর যাবৎ এক নাগারে কাজ করছে। তারা প্রতি ক্লাস অনুযায়ী 500 টাকা করে পায়, এবং দেখা যায় বছর শেষে হিসাব করলে কারো 70টা ক্লাস, কারো 80, কারো 82, কারো 85 এই ধরনের ক্লাস তারা পেয়ে থাকে। তারপরে তারা যে টাকাটা পান খুবই খুবই সামান্য, এবং তারা শুধু ক্লাসই করেন না স্যার, অনেক কলেজে আমরা দেখি গেস্ট লেকচারার যারা রয়েছে তাদেরকে দিয়ে অন্যান্য কাজে কলেজের কিছু কিছু কাজ করানো হয়। তাই এই গেস্ট লেকচারারদের সেখানে বেতন ভাতা বৃদ্ধি করা, তাদেরকে স্থায়ী করার প্রশ্নে সরকারিভাবে উদ্যোগ নেওয়া, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেন তাদের বেতনটা প্রদান করা। কখনো কখনো স্যার 3 মাস 4 মাস চলে যায়, সেখানে তাদের বেতনটা হয় না। ফলে এই বিষয়টাও সরকারিভাবে দেখা দরকার, এবং প্রতি বছর অন্তর অন্তর তাদের একটা ইন্টারভিউর মাধ্যমে পুনর্নিয়োগ করা, এই বিষয়টাও বন্ধ করা। অন্ততপক্ষে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করবার প্রশ্নে সরকার সেখানে উদ্যোগ নেই। পঞ্চমত যে বিষয়টা স্যার আমি এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে রাজ্যে নতুন করে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে চালু হয়েছে। মাননীয় রাজ্যপাল মহোদয় ওনার ভাষণের 17 নম্বর পয়েন্ট এই বিষয়টা উল্লেখ করেছে। ধর্মনগর, আর্যভট্ট, আগরতলায় টেকনো ইন্ডিয়া এবং সাব্রমে ব্রহ্মদ্বীপ। নিশ্চয়ই আমাদের রাজ্যের শিক্ষার্থীরা এতে উপকৃত হচ্ছেন, কিন্তু আমি যে বিষয়টা উল্লেখ করছি স্যার, যে এই 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের সেখানে সুযোগ রয়েছে, শুধুমাত্র ফ্যাকাল্টি না, তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও এই বিষয়গুলিতে আমাদের রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতীদের কাজ পাওয়ার ক্ষেত্রে কতটুকু সুযোগ তৈরি হয় বা আগামী দিনে কতটুকু সুযোগ তৈরি করা যায়, এই বিষয়গুলি যদি যুক্ত করা হতো আমি মনে করি তাহলে রাজ্যপাল মহোদয়ের যে ভাষণটা সেখানে আরো সংহত হতো। তাই আমি আমার আলোচনার সব শেষে এসে আমি যে 5টি সংশোধনী উল্লেখ করলাম, তার পাশাপাশি আমাদের বিরোধী বেঞ্চের সদস্যরা মোট 57টি সংশোধনী সেখানে এনেছেন। প্রতিটি সংশোধনীকে যুক্ত করে মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে সেখানে যুক্ত করা হোক, এই প্রত্যাশা রেখে স্যার আমি আমার সংক্ষেপে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ নির্মলবাবুকে ঠিক সময়ের মধ্যে শেষ করার জন্য। এখন মাননীয় রাজ্যপালের স্পিচের উপর বক্তব্য রাখবেন
Honorable MLA Sri Ranjit Parmaji. बरम गनां चेयरमैन साहब मानो ब्लाइ ब्लाइ के हामबाय मारियो हामनि हिंकाय नंगानो अकथार एसेम्बलिव अक्सनानि साबलिमानि बागै बरम गनां साहब थांनाय 10 तारिख जानुवारि एसेम्बलि सेजनो बयलानि सालो हास्टेपा एबा गवर्नर जे कगनारखा अबना आं सापर्ट खालायो ताइ बो खापुरजा तामनि हिंकाय बिनि कगनारखिनि 6 पेराव 2 मार्च माने 2 मार्च 2024 सालमारि इंडिया गवर्नमेंट त्रिपुरा गवर्नमेंट त्रिपुरा मथानि बिसिं दिले जे त्रिपाठिक एकर्डुंखा अमबाय त्रिपुरा हानि त्रिपुरा सा रगनि लैंड राइट्स पॉलिटिकल राइट्स ता कल्चर लैंग्वेज न खबुई पत्रे पट मानथाय ता डेवलपमेंट नि कक सिजाक दंगो अमो जदि इम्प्लीमेंट खालाय मानथाय त्रिपुरा हो कायसा लाइदुमा खुंगै दंगान नै आं खाख्लायो ब्रह्मगना स्पीकर साहब जों अजे सुक्तिवो नि परेवो त्रिपुरा मथानि बखाखै जोंनि महाराजा किशोर मानिक बर्मा जॉइंट वर्किंग ग्रुप ऑफ कैसा दाबी सनत पेश खायका और दाबी सनत दंगो भारतनि संविधाननि आर्टिकल 233 जोंनि एडिसी एलाका ता एडिसी फातारो जे त्रिपुरा सा कामिरक दंगो ओ कामिनो खबै कैसे ग्रेटर त्रिपुरा लैंड स्लामनानि कक आरो दाबी जाना जाखा ताइ आबुनि बागैनो जों नायो जे 2 तारिख मार्च 2024 दिल्ली जे एकर्डुमानि त्रिपाठिक एकर्डुमानि मर तारातारि खालायै इमप्लिमेंट खालायना नुंथन अमो जों नायो एवं जों खाख्लायो जोंनि कथाजा गवर्नमेंट मन इमप्लिमेंट खालायनायनि बागै साख्लानाय होनाय अमो सिमिया सा 5 सेप्टेम्बर 2024 सालमारि ताइ कैसे एकर्डुंखा अमोखा एनएलएफटी एटिके बाय इंडिया गवर्नमेंट त्रिपुरा गवर्नमेंट नि बिसिं दिले त्रिपाठिक एकर्ड बरम गनां हास्टेपा बिनि कगनारमानि थिनिवो बो अमनो ब्लाइ के खापुरजाका बो साका अमो बाय त्रिपुरा जे जिंजाल अंगमानि कमरे हामरिनि बया सिथानाय नि साका इ पिस एकर्ड 250 कोटी टाका त्रिपुरा सा लुकुरंनि हामरिनि सामंकांना बागैबो आरो रां रिजाखा अमो बाय त्रिपुरानि गामि आमचायाव थांनाय विशेषकाय सिनि त्रिपुरा सारंनि हामारिनि सामंटांखिनि कैसा मारिमुय दंगानिना खाख्लायो अमनतै गोबां समय बक्साव विरोधी दलनि गोबां दिनो हाउस दं बरबो गोबां समय मन चुकलि रिकक्साव मबाइल जों कोनो साइमिया मन जों बुजिया गोबां कक्साव बर किंतु बर असल कक बर सिनानि नाया बंनि जराव बर काम खलाया अब किंतु बर पगै थांका आंआबो लास्ट नि समय बंनि जराव गुतै गणतन्त्र दंमनि अकगना आं सानाय आनि निजे सागबाय थांगा काम खलायजाखा अकगना आं सायखनारिवन ब्रह्मगनां चेयरमैन साहब ताबुंनि चिनि कथाजाक गवर्नमेंट रों सोलोंथिनि सोलोंनाय रंनि गाहाम वानसुगै स्मार्ट क्लासरूम खलायना बागै याप्रि रंखा आबुनि बागै न 2024-2025 बिसि हास्टेनि दाय 27 ता स्कूल न प्राइम मिनिस्टर स्कूल फॉर राइजिंग इंडिया बा पीएम श्री खलायजाखा बेरा 22 साजाका आगरतला कैसा सीबीएसई रिजनल ऑफिस खोलना बागैबो बसिमुं मानका दिनै हास्टेपा बिनि कगनारखिनि साका मानोना चेयरमैन साहब दिनै खादु खनाङै मासाव रोमान स्क्रिप्ट नि बागै आं निजिबो जारायफोर सिमि जखन जों टीएसएफ निसिम खायफायफोर सिमि जों रोमान स्क्रिप्ट नि कगनो सायफेमनि बो सिगांबो लान्स बसालाय प्रो चिनी ब्रह्मगनां मिनिस्टर अनिमेश देव वर्मा आं ताइ चिनी एमएलए ब्रह्मगनां चित्तरंजन देव वर्मा सहकायै
চিফ মিনিস্টার তাই চিনি পরিষদের দলের নেতা তাই সিনিয়র লিডার বাইথাই চিন সালাইকা जाहाथे काई रोमान स्क्रिप्ट बायथायै जोंनि सैनानि न जोंनो रिनानि बागै एवं परीक्षाव ताबुक जे बुसकांनि जे सीबीएसई हिंदी बा निनि माध्यमिक उच्च माध्यमिक जे परीक्षा हिंदी आरो क्वेश्चन बांग्ला बाय सिरि थाखाय जारा चिनि पढि हरनाय र बर आपनो पढि मैया अन्तत परीक्षानि समय अबरनो पढि रोय कायसा आरो इंटरप्रेटर रोय अबरनो बखायनानि बागै जों साका माननीय मुख्यमंत्री साका आबोनो आं वानसुबै नायनाय एवं सायख'नाय आबोनो बागै माननीय मुख्यमंत्री ब्लाइके हामबाय मारियो सर 15 अगस्त 2019 बिसि प्राइम मिनिस्टर जल जीवन मिशन नि बिसिंथै हर घर नल से जल कायसा सामुं बोतां जेंखा अमंखा नग नग फांक्शनल हाउसहोल्ड टेप कानेक्शन रिवई दै रिनानि आगे जतई 24,500 2000 3.28 नुखुंनो सिमिसे सेप रिमानि तंग रुई तंगमानि पिया ताबुकनि गभर्नमेंट इस हामुं बोतां दै 6,32,387 नुखुंनो दै कानेक्शन बिखा जेता परसेंटेज 84.27 अनेक बरक सावो তিনি ওর মাননীয় খরচ বিধেয়ক শাখা এডিসি এলাকা তৈ করে আন অন্তত সাবানা আনি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র যেখানে পাথরতঙ্গ যেখানে নলকূপ বা ডিপটুয়েল আসবি মায়া অবনব বাটকারে আনি রামচন্দ্রঘাট এলাকাও তৈ মায়া এমন কোন কামি করিছা আবু আবুনি বাবিনো যে जों শুধু আগরতলা তঙ্গই কক সামা বাইয়া कामियाम सायो बथांनि नोंना नंगनि कामिनि अवस्था पत्रिकाव तामो सिटा बा आबो बाय सिमिया वास्तव तामो अमो जोंमा नायनाय गाय जल जीवन मिशन नि शुधु आबो समतल सिमिया पाहारब आबोनि उपकार मानखा दिब्रा सारब दैका हाम नंगानि सुजुग मानखा अबना जों खागला बुइनो सायमान सर पेरा 49 साका रां पैसा हामारिनि लगी लगी चिनी परिवेश मोथांगै नारंनानि बागैबो ताबुक सामुं बोतां सनामजागै सनामै तांजागै दंगो आबोनो नाहारिनो दाखलै बिसि 9,856 हेक्टर वा ताइ पद्रे पट गाहाम जातनि बुफां कायजाखा 5 जुलाई 2024 सालमारि त्रिपुरा फरेस्ट डिपार्टमेंट कायसा गण बृक्षरोपण सामुं बोतांनि बिसिंखै 5 मिनिट 6,21,581 बुफां कायखा अमन कारिगो फरेस्ट डिपार्टमेंट नि बिसिंखै ताबो कताल सामुं बोतां सनामै तांजागै दङ जों जतनो सायमानो बुफां कामियाम सायाव गोबां मा तांजागै पाइखांमानि पिया ताबो पेवाइसा बुफां कायनानि कामियाम सायाव बचेंखा शुधु कामियाम साया जों जुदि नेशनल हाईवे दैखांखाय बा कामियाम सायनि गोबां मा लामा दैखांखाय ताबो कताल बुफां कायजा चिनि मखल खालायो चिनि खवाय नेशनल हाईवे 108 गिगैबो थांखाखाय जों नुगो पेरा 50 सागासा ताबुनि चिनि गथाजा गभर्नमेंट हामारिनि सामुं गोदांनो जयावै तनिना बागै सामुं ताङै दङ आबोनि बागैनो तिब्रासा जनजाति रोंनाय रंनो प्रि मेट्रिक स्कॉलरशिप नि रां बारि रुइ रेखा क्लास 8 6 निसिमे एक जरा सोलोंनाय रंनो 400 तंगनि आबताबो 1000 खालायजाखा 33,156 जना हस्टेल तंनाय रोंनाय सोलोंगै तंनाय रंनो स्टाइपेन्ड रिजागै दङ 10,881 जना क्लास 9 निसिमे 10 जरा सोलोंनाय रंनो प्रि मेट्रिक स्कॉलरशिप रिजागौ ताइ 31,945 जना न रिजागौ प्रि मेट्रिक स्कॉलरशिप अमोबाय तिब्रासा आमसानि गोबां मानसिनि बियाल खालाय दंनाय सोलोंनाय र आबो बिलायखाय हामारि मानखा एवं रोंनि मारि ताबो कामियाम सायो उसुगो तरखाय याप्रिरि दङ ताइ कसावै दङ अमसिनि आसा
মেরিট অ্যাওয়ার্ড রিজাকা ৬,৮৬২ জনানো ১১,২৯৮ জনানো রিজাকা সেরিংমা বিজা ফ্রি বয় ফ্রি বিজা বিজাকা সেরিংনাই বিয়াनो তনাই বদি ব্রহ্ম 10,122 জনানো স্পেশাল কোচিং নি গছে রিজাকা অমবাই চিনি রংমারি एबा हामसावै दंहा बसकां सालो एबा हामसानाय नि आं खाख्लायो चिफ मिनिस्टार रबार्ट मिशन नि बिसिंथै जाका 28,150 जनानो रबार्ट बुफां जारा अमजत तिप्रासा बेनिफिसियारि अमबाय गोबां मा चिनि गामि आमचयो जे करि रखमनाय बर' लाइखौ उपकार मांगासिनो सारा नानि खमनाय बिसिल' बिदिया दा किसिसाला सावैनो बायदिसिना पेरा 69 साका इंडिया गवर्नमेंट त्रिपुरा मिजोराम ताई गुरु बा रियां मथानि बिसिं कायसा एकाउंट नि बिसिं तै जत मिजोराम नि फायनाय गुरु एबा रियां नुफुंनि बर' रगनो तांना बागै जागाय जाखा 1200 स्क्वायर फीट नक तांना बागै रां जाखा 1,50,000 वाइसा रां सुबासु जाखा 4 लक्ष खायो ताई तालो 5,000 खायलायै बिसिनि रां रिजाखा अमबाय मिजोरामनि चिनि गुरु बसंनि लुकुरो दिफ्राव फायमानि याबुलो गाहाम सेपमा काहिनि सिं हाख्लायो बरताबो गाहाम नथं अमबाय मिजोरामनि फायनाय चिनि गुरु रियां रो खदानि लुकुरो ताबो दिफ्राव गाहाम कायनो आंै मांखा सार आं पाइखागो कायसा कुइलानो साका आंनि जीवननि कथामान अमंखा आंनो सानानि नायो रंजित जरा पाइखागि ए आंनि आंसा अमनो आंगो कायसा पाइनि सार चिनि बिरोधी दल रो त्रिपुरानि ल एंड ऑर्डर सिचुएशन ति अनेक पक्षाव सार और आइन शृंखला हानिया अनेक हानियानि साव 2017 नि 9 नभेम्बर सीपीएम नि रिजिम मानिक सरकारनि समय सार दुस्की बाजार आं कायसा बाजार सभा खालायो इलेक्शन नि बुसकांगो आदिनो आनि अन्नाय आं नाकि 147 आगरतलाव हजार 10,000 बरफ दै नाकि मिसिं फाइनो 25 टा गाड़ी आनि नगद थांगै हरदि बर आनि पूरा नग गेराव खायै आनो रमै तुफा तेले मुराव तलांजाखा 7 दिन पुइलावा आनो रिमान्ड नाखा सार आबो नौरा ताई 3 दिन लास्ट मैजिस्ट्रेट आनो रिमान्ड रिलिया आनि दोष नाकि आं आगरतला किन्तु आपनि कोन प्रूफ रै যখন আনো রিমান্ড তनु आं बार-बार साका अरिंदम ना थांगा आं गनो साका ভিডিও ক্লিপটি খাইলি आं कामो साका नाय दिने তারপরে 3 মাস খয়জালো তংমনি ইয়াগুলো মেডিকেল গ্রাউন্ড র आं बेल मानो निर्वाचने 8 दिन দরকার সময় পেলে হবে ওই স্যার आं कामो ताकि স্যার 1 मिनिट স্যার आनो अपराध सीपीएम नि जे गणतांत्रिक जे सरकार तंगनो जों स्लाइनानि बागै वान्स मानि और तिनी विधायक दीपक मजुमदार दङ और तिनी परिषद दलर नेता माननीय सुदीप राय बर्मन आं एरेस्ट खालामनानै दिनो अपवित्र विधानसभाव चिनि परिषद दलर नेता बुरमगोनां रतनलाल नाथ ताई सुदीप राय बर्मन विधानसभाव आंनि बागै बर पक्षाका आं तिनी बरनो सेलुट दिवो আর আনি দোষ তামো তংমানে হিমন্ত বিশ্ব শর্মা বাই আদিন সুদীপ দা বতং সুদীপ রায় বর্মন চিনি বরমগনাং এমএলএ দীপক মজুমদার নগসিং কাইসি মিটিং হঙ্গো আবং খানি অন্যায় আনো ইন্টারোগেশন সঙ্গো নং হিমন্ত বিশ্ব শর্মা বাই কয়বার মিটিং খাইকা সুনীল দেওধর জিষ্ণু দেববর্মনের নগ কয়বার মিটিং খাইকা আবং খানি অপরাধ তিনি গণতন্ত্র নিপক্ষার মাননীয় জিতেন চৌধুরী বিরোধী দলের নেতা নভেম্বর 2024 নভেম্বর তালো আমি রামচন্দ্রঘাট মিটিং খাইনাनो बागै आनो साका बंगले कोन बेजार करे आं साका नों मिटिं दा खाइमानो संगो मिटिं खाइनानो त के बादा खाइके बर 150 जना रिउ आ तिनी बर सब गणतन्त्र निपक्षार लासि वां बरनि बागै बुति
উভতি গণতন্ত্র মানে একটা উভতি গণতন্ত্র अब বরং নাইনানি দরকার বরং নাইনানি দরকার अब বরং কাইসা বামপন্থী কোন নেতা এনে সিংয়া যেটা কক সাবানো কিন্তু গংনি সমস্যা কক সানা সুযোগ মাইয়া হয় নগদ তং মাইয়া বো মা খাবনাই বরং নি জ্বালা বাইন বরং নি যে অত্যাচার বাইন ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সর সিলাই রমনানি বাইক দঙ্গই বলঙ্গা মাথাঙ্গা স্যার অমাংখা ছত্তিক স্যার नों आरो सुजुग रिमानि बागै नों बिलाय बिलायखाय हामबाय आं माननीय जोंनि राज्यपाल जेकब नारगमानि आं आबोनो सापर्ट खालायो एबं समर्थन खालायो सार नों बिलाय बिलायखाय हामबाय हामबाय बारु दफानि पयेन्ट नों हास्तेबा साबानो देवैसा देशनो नारमानि बागै এখন মহামান্য রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখার জন্য আমি শ্রী ইসলামউদ্দিন মহোদয় অনারেবল মেম্বার ওনাকে শুরু করার জন্য বলছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, গত 10 তারিখে মাননীয় রাজ্যপাল প্রথম অধিবেশনে তিনি বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মধ্যে যে বিষয়টা দেখলাম রাজ্যের রাস্তাঘাট সম্পর্কে, তার উন্নতিকরণ প্রশস্তিকরণ সহ কিছু বিষয় উল্লেখ করেছেন। কিন্তু আমাদের রাজ্যে জাতীয় যে সড়ক, নতুন যে বিকল্প জাতীয় সড়ক 208A, এই রাস্তা দীর্ঘ 3 বছর থেকে কাজ চলছে এবং আমাদের রাজ্যের যে জাতীয় সড়কগুলির যে বেহাল অবস্থা তা তিনি উল্লেখ করেননি। আমি ওনার ভাষণে আমি অ্যামেন্ডমেন্ট যেটা এনেছি, বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট কোন পরিকল্পনার কথা মাননীয় রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই। তো আমি যে বিষয়টা বলবো যে জাতীয় বিকল্প সড়ক, যেটা আমাদের রাজ্যের উত্তর সীমান্ত আসাম সীমান্তবর্তী কুর্তি ব্রিজ থেকে ধর্মনগর হয়ে ওয়াই কমলপুর হয়ে আগরতলা পর্যন্ত, তো এই রাস্তার কাজ চলছে দীর্ঘ 3 বছর। তো এর যে শুরুয়াত যে আসাম সীমান্ত কুর্তি ব্রিজ থেকে, এটা 3 থেকে 4 মাস আগে শুরু হয়েছে, আবার মধ্যে কাজ বন্ধ। এই রাস্তাটা মাননীয় রাজ্যপালের বক্তব্যে থাকা প্রয়োজন, কারণ 3 বছর থেকে কাজ চলছে, এটা কবে সম্পূর্ণ হবে? এবং বর্তমান যে বিকল্প যে জাতীয় সড়ক যেটা পুরানো কুর্তি ব্রিজ থেকে প্রেমতলা বায়া কদমতলা ধর্মনগর, এই রাস্তা কুর্তি ব্রিজ থেকে প্রেমতলা পর্যন্ত 2 কিলোমিটার। এখন যেটা নতুন রাস্তা চালু হলে পরে এটা বাইপাস রাস্তা হয়ে যাবে। 2 কিলোমিটারের মধ্যে যে 100 মিটার এলাকার মধ্যে যে বাড়িঘর, মাননীয় চেয়ারম্যান স্যার, এমন ভয়াবহ অবস্থা, ধুলা বালু, প্রায় ওই এলাকার মানুষ বাড়ি ঘরে থাকতে পারছেন না। তাদের বাড়ি গাছপালা এমন ভাবে রাস্তা খারাপ হয়েছে এবং সেখানে মানুষ চলাফেরা করতে পারছেন না। গত পরশুদিন ওই রাস্তার পাশেই এটা ছোট্ট বাজার, প্রেমতলা বাজার, সর্বস্তরের মানুষ এই রাস্তা সংস্কার করার জন্য রাস্তায় নেমেছেন। পরবর্তী সময়ে কদমতলা ব্লকের মাননীয় চেয়ারম্যানের উদ্যোগে সেই রাস্তার অবরোধ সেখানে প্রত্যাহার হয়। আমি দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, জাতীয় সড়ক আমাদের চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত যে লাইফ লাইন, এটা আমাদের রাজ্যের খুব গুরুত্বপূর্ণ। চুড়াইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত বেহাল অবস্থা, 1 থেকে 2 কিলোমিটার সেখানে সংস্কার হয়েছে, কিন্তু 1 বছর যেতে না যেতে আবার সেই রাস্তা, সেখানে গাড়ি ঘোড়া মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারছে না। এটা কেন হচ্ছে? আমি দেখেছি কুর্তি ব্রিজ থেকে প্রেমতলা হয়ে ধর্মনগর পর্যন্ত গত 1 বছর পূর্বে এই রাস্তা আগরতলাতে কোন এক ঠিকাদার তার কাজ পেয়েছিলেন। তো আমাদের ধর্মনগর এলাকার জেলা পরিষদের নির্বাচিত কোন একজন সদস্য ঠিকাদার হিসাবে সেই রাস্তার কাজের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু 1 বছর যেতে না যেতে এটা জাতীয় সড়ক চুড়াইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত কাজ চলছে। 6 মাস যেতে না যেতে রাস্তা ভেঙে
ভেঙে সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তার যে গাড়িগুলি সেখানে চলাফেরা করতে পারছে না। ঠিক একই অবস্থা বিকল্প জাতীয় সড়ক, যেটা ওই ক্যামতলা থেকে প্রতি ব্রিজ পর্যন্ত সাধারণ মানুষের বসবাস করার অনুপযোগী। আমার বক্তব্য থাকবে যে মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে অন্ততপক্ষে এই জাতীয় সড়কগুলির যে বেহাল অবস্থা এটা উল্লেখ করা প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টা, রাজ্যের সংখ্যালঘু মানুষের উন্নয়নে বিষয়ে মাননীয় রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই। তিনি উল্লেখ করেছেন রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের উন্নতি করবে রাজ্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা দেখেছি যে আমাদের রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের এই গভর্নমেন্টের সময়ে কিছু স্কলারশিপ দেওয়া হয় এবং ত্রিপুরা মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে কিছু লোন দেওয়া হয়। এবং ধর্মীয় সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, আমাদের রাজ্যের তফসিলি ওবিসি এসটিদের ক্ষেত্রে যে কর্পোরেশন রয়েছে বিভিন্ন সময়ে পাবা তার যে আলাদা ডিপার্টমেন্ট, মাইনরিটি ডিপার্টমেন্ট, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, যেগুলি ইনকাম জেনারেশন স্কিম, সেটেলমেন্ট স্কিম এবং বিভিন্ন ধরনের স্কিম দিয়ে তাদের স্বনির্ভর করার সেখানে একটা পরিকল্পনা ছিল। কিন্তু এই গভর্নমেন্টের সময় আমাদের ধর্মীয় সংখ্যালঘু বলুন, অন্যান্য অংশের মানুষের বলুন, সেই সুযোগ আগের মতো পাচ্ছেন না। আর বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে মাদ্রাসা শিক্ষার যে পরিকাঠামো খুব বেহাল অবস্থা। সেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে, যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে গত 7 বছরে সেখানে কোনো উন্নয়নমূলক কাজ সেখানে তৈরি হয়নি। আমার বক্তব্য থাকবে মাননীয় রাজ্যপালের ভাষণে ধর্মীয় সংখ্যালঘুদের উন্নয়ন কল্পে তাদের পরিকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়। তৃতীয় যে বিষয়টা, এমজিএনরেগা প্রকল্পে এমজিএনরেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সম্পর্কে মাননীয় রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। 2018 সালের বিধানসভা নির্বাচন বলা হয়েছিল মিশন ডকুমেন্টের মধ্যে যে বিজেপি আইপিএফটি জোট সরকার যদি রাজ্যে প্রতিষ্ঠিত হয় 240 টাকা, 200 দিনের কাজ 340 টাকা মজুরি হবে। মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে সেই বিষয়টা উল্লেখ নেই। বরং এমজিএনরেগা প্রকল্পে গ্রামীণ মানুষের একটা অর্থনৈতিক প্রকল্প, এই প্রকল্পের যে উন্নয়নমূলক কাজ আমরা দেখেছি সারা রাজ্যে চলিত অর্থ বৎসরে সারা রাজ্যে মিলিয়ে 40 থেকে 45 দিনের কাজ হয়েছে। এবং সেই কাজগুলি করার ক্ষেত্রে যে অনিয়ম, সেখানে যারা পঞ্চায়েতের পরিচালনা করছেন প্রতিটা পঞ্চায়েতের মধ্যে, সেখানে যে করাপশন হচ্ছে এবং সেখানে যে দপ্তরের তরফ থেকে যে মনিটরিং, সেই মনিটরিং এর ব্যবস্থা নাই। যারা জব কার্ড হোল্ডার রয়েছেন এবং জব কার্ড হোল্ডারদের জব কার্ড ব্যবহার করে সেখানে বিভিন্ন ধরনের সেখানে করাপশন হচ্ছে। সাধারণ মানুষের যে গ্রামীণ যে প্রকল্প, অর্থনৈতিক প্রকল্প, এই প্রকল্পের যে সুযোগ সুবিধা সেটা সেখানে মানুষ পাচ্ছেন না। আর রেগা প্রকল্পের যে স্থায়ী সম্পদ তৈরি হবে, কিন্তু সেখানে এমন ভাবে স্থায়ী সম্পদ সেখানে তৈরি হচ্ছে না। লাস্ট যে বিষয়টা আমি বলতে চাই, আমাদের কদমতলা সারা রাজ্যের মধ্যে গত অক্টোবর মাসে এটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এবং সেখানে যে বিষয়টা দেখলাম, আমাদের রাজ্যের মধ্যে শুধু কদমতলা না, গন্ডাছড়াতে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে, জিরানিয়ার কৈতুরা বাড়িতেও ঘটেছে, কদমতলাতেও ঘটেছে, পানিসাগরেও ঘটেছে। কদমতলাতে ভয়াবহ অবস্থা, কোটি কোটি টাকার সম্পদ লুট হয়েছে উভয় অংশের মানুষের। এবং রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে রেভিনিউ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা দেখেছি সেখানে সার্ভে হয়েছে এবং সার্ভেতে সব মানুষের, যাদের যা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, সব মানুষের ক্ষতি সবটা সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের আশা ছিল যে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ন্যূনতম হলেও 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা মানুষ সাহায্য পাবেন। আমরা কি দেখলাম, কদমতলা বাজার এলাকার, কদমতলা ব্লক হেডকোয়ার্টার কদমতলা বাজার, এই বাজারে যারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো,
বাজার সমিতি রয়েছে, তাদের যে হিসাব অনুসারে 166 জন ব্যবসায়ী উভয় তরফে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেখানে ক্ষতিপূরণ বাবদ এখন পর্যন্ত সেখানে 191 জনকে প্রায় 52 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এটা বিশাল ক্ষতি হয়েছে, এটা খুব নগণ্য। তো আমাদের মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে আমাদের কদমতলা এলাকার সারা রাজ্যের যে ঘটনাগুলি ঘটলো, এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত যে সাহায্য দেওয়া হয়েছে, এতে অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা খুলতে পারছেন না। তো মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা থাকলে পরে ওই বিষয়টা থাকলে পরে আরো ভালো হতো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমার আলোচনা শেষ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আবার মাঝখানে আবার না 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 স্যার, প্লিজ। আচ্ছা, লাস্ট দিন তো আমি মাননীয় দপ্তরের মন্ত্রী এখানে আছেন, মাননীয় সুশান্ত বাবু, ওনার দৃষ্টি আকর্ষণ করে একটা জিনিস আমি ওনার গোচরে আনতে চাই। He's trying his best. I have seen the letters also. The fact of the matter is, আগরতলা থেকে বিভিন্ন রুটে যে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, মানে বিয়ন্ড দ্য ক্যাপাসিটি অফ এ কমন ম্যান। আগামী 4 দিনের মধ্যে যদি যেতে হয় 8-9 হাজারের নিচে টিকিট যে কলকাতা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ফ্লাইটও আমাদের কমেছে। তো আমি অনুরোধ করবো, ইজ ট্রাইং ইজ বেস্ট। আবার অনুরোধ করবো উনি যেন আবার এই ব্যাপারটা একটু কর্তৃপক্ষের গোচরে এনে এটাকে কিভাবে আমাদের রাজ্যের জন্য রিমিটি দেওয়া যায় একটু কাইন্ডলি দয়া করে আপনার মাধ্যমে ওনাকে আমি রিকোয়েস্ট করতে চাই, এটা যেন উনি দেখেন। এখনো তো দিতে হবে না, বাট হি শুড কিপ ইট ইন মাইন্ড এন্ড রিজার্ভ ইট। থ্যাংক ইউ। এখন মাননীয় চেয়ারম্যান, মাননীয় সুদীপ বাবু বা অন্য সদস্যরা গত সেশনেও এটা বলেছেন এবং আমরা বারবারই সেটা বলেছি। কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গেও কথা হয়েছে, সেক্রেটারি লেভেলেও আলোচনা হয়েছে, চিঠি আদান প্রদান হয়েছে এবং সরকারের চিঠিও আমি সুদীপ বাবুকে দেখিয়েছি। আবারও বলছি যে কোনো এয়ারলাইন কোম্পানি ডাইরেক্টলি ভারত সরকারের সিভিল এভিয়েশন মিনিস্ট্রির আন্ডারে কন্ট্রোল না, এটা ডিকন্ট্রোল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাপারটা এমন ভাবার কিছু নেই যে আমরা শাসক দল, আমরা এটা চাইছি না, কারণ যারা টিকিট কাটছে তারাও আমাদের রাজ্যের মানুষ। আমরা যখন যাই আমরাও এই রাজ্যেই থাকি, স্বাভাবিকভাবেই উই আর অলসো কনসার্ন এই বিষয়টা নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাইরেক্টলি চিঠি আমার কাছে এখনো হোয়াটসঅ্যাপে মোবাইলে রয়েছে, বারবার সেখান থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে এটা ডিকন্ট্রোল, কন্ট্রোল না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিজিসি এর আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট, একটা ইউনিট রয়েছে, তারা এটাকে কন্ট্রোল করে, ডাইরেক্ট সিভিল এভিয়েশন করে না। ব্যক্তিগতভাবে আমি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, কিন্তু যখনই আমরা চিঠি পাঠাই বা কথা বলি সেখানে চিঠি অফিসিয়ালসদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং অফিসিয়ালসদেরকে বলা হয় যাতে তার রেসপন্স আমাদেরকে প্রদান করা হয়। এবং সিরিজ অফ লেটার আমাকে মন্ত্রী হিসাবে এবং সেক্রেটারি লেভেল জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের স্টেট সেক্রেটারিকে মার্ক করছে চিঠি দিয়ে, যেটা আমাদের আন্ডারে না। আমি আপনার জ্ঞাতার্থে বলবো, এই বিষয়গুলো যখন গত সেশনে উত্থাপিত হচ্ছিল, আমি ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলা, ওনাকে মিস্টার মিনা, ওনাকে ডাকিয়ে আনি। উনি এসে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলেন, আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। আমাকে উনি টোটাল মোবাইল খুলে আমাকে দেখালেন যে কোনো এয়ারলাইন কোম্পানিতে ধরুন 100টা সিট রয়েছে, বেস্ট প্রাইস যেটা, বেস্ট প্রাইস 30% বা 40% থাকে বেস্ট প্রাইস, আরো 30% থাকবে মিডল প্রাইস, লাস্টের 20% যেটা থাকে সেটা প্রিমিয়াম কোয়ালিটি বলে। ধরুন আপনি কালকে যাবেন কলকাতা বা দিল্লি, আপনি আজকে টিকিট বুক করছেন, রেটটা একটু বেশি হবে। আপনি দেখবেন 10 দিন বাদে যদি আপনি ট্রাভেল করেন, আপনি এখন দেখুন রেটটা বেস্ট প্রাইসে পাবেন। আপনি 15 দিন বাদে ট্রাভেল করেন, বেস্ট প্রাইসে পাবেন। আপনি 1 মাস পরে ট্রাভেল করেন, বেস্ট প্রাইসে পাবেন, 3000, 3500, 4000 টাকা পাবেন। কিন্তু যতই জার্নি পিরিয়ড, যতই আপনি কাছাকাছিতে যাবেন, মানে কালকে যাবেন আজকে টিকিট কাটছেন, আপনার বেশি রেট দিতে হচ্ছে। আপনি একটু আগে কাটুন, দেখবেন মিডল একটা পয়েন্টে গিয়ে রেটটা এসছে। কিন্তু এই ব্যাপারটা যখন আমি ট্রাই করে দেখলাম যে 15 দিন বাদে আমি যাব, আমি দেখুন তো দিল্লি যাব 15 দিন বাদে,
বলছি দেখিয়ে স্যার সব একতরফা রেট 4,500 টাকা। কিন্তু যত তাড়াতাড়ি আপনি যাবেন, কালকে যাবেন, আজকে যাবেন, অ্যাডভান্স যাবেন, রেটটা বেশি থাকছে। আছে বিভিন্ন ইয়েতে। তো আমি সুদীপ বাবু যেটা বলেছে এটা আমরাও কনসার্ন ব্যাপারটা নিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সিস্টেমে এগুলো ফ্লাকচুয়েশন হয় তারিফ। আর আমাদের তরফ থেকে প্রতিনিয়ত আমরা আলোচনা করে যাচ্ছি, এবং এবার আপনি জানবেন ডোনার মিনিস্টার এসেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন, মিটিং হয়েছিল। সেই মিটিংও আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, কারণ উনিও সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন তার আগের ক্যাবিনেট। তখন আমি যখন ব্যাপারটা টেক আপ করলাম, উনি আমাকে পরিষ্কার এই কথাটাই বললেন যে ইয়ে হোগা নেই, ऐसे नहीं होता, ये ডিজিসি এর আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট আছে, তারা সেটাকে কন্ট্রোল। তো স্টেটের বা স্টেট গভর্নমেন্টের ব্যাপারটা এখন আমাদের তাদের উপরই ছাড়তে হবে। এবং যখন দেখবেন আবার এমন সময়ও যায়, ফেস্টিভ সিজন যখন থাকে, দুর্গাপূজা, দিওয়ালি, নিউ ইয়ার, এই টাইমে একটু রেটটা বেশি থাকে, কারণ মানুষ রাশ থাকে বেশি। এবং আমি আজকে যাব, কালকে যাব, 3 দিন পরে আবার চলে আসবো, 31st কাটিয়ে চলে আসবো, তখন রেটটা একটু বেশি থাকে। তো আমরাও ব্যাপারটা নিয়ে ওয়ারিড এবং কনসার্ন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলেছি নেক্সট ভিজিটে আমি আবার দিল্লিতে গিয়ে সেটা মন্ত্রীর সঙ্গে আলোচনা করব। ভারতবর্ষের মধ্যে সব আইটেমের মধ্যে এমআরপি, এই একটা জায়গার মধ্যে মানে টিকিটের মধ্যে, এয়ারলাইন্স যে কোনো টিকিটের মধ্যে এটার এমআরপিটা নেই। মানে মানে আমি আপনি এমআরপি ফিক্স করতে পারবো না। না না না, আমি যেটা বললাম আপনার গেটারতে বুঝে যাচ্ছে না, করবেন তো। I cannot make the law for the entire nation. সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যেটা ডিজিসি, বলছি যে এটা নিয়ন্ত্রণের কি কোনো অধিকার বা ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নেই, 1 নম্বর। 2 নম্বর হলো যে এটা তো প্রাইভেটাইজেশনের ফল। 1 মাস পরে টিকিট কাটলাম, আমি কালকে কাটলাম, এতে প্লেনটা যে চললো তার খরচের কোনো হেরফের নেই। বিমানটা যে আগরতলা, শ্যামলবাবু, আপনারা যখন ইউপিএ গভর্নমেন্টে ছিলেন, না না ঠিক আছে, 2004 থেকে আপনি রাজ্য সরকার, আমি বলছি শুনুন না, প্রাইভেটাইজেশনের ফল বলছেন। আমি বলছি আপনাকে সারা পৃথিবীটাই প্রাইভেটাইজেশনের উপরেই চলছে। আর 2004-এ যখন আপনারা 69 জন সাংসদ দিয়ে সমর্থন দিয়েছিলেন মনমোহন সিং সরকার 1-কে, তখনও কিন্তু প্রাইভেটাইজেশন ছিল। তো এমন নয় যে বিজেপি সরকার আসার পর প্রাইভেটাইজেশন শুরু হয়েছে। প্রাইভেটাইজেশন আছে বলেই আমি তাকে অ্যাডভোকেসি করছি না তার হয়ে, কিন্তু সেটা আছে বলেই আপনি 3,000 টাকা দিয়েও টিকিট পাচ্ছেন, আবার 15,000 টাকা দিয়েও আপনি টিকিট কিনতে হচ্ছে। আমি তো বললাম যে জিনিসটা ফ্লাকচুয়েশন হয়, টাইম কিছু থাকে, ফেস্টিভ টাইমে টিকিটটা বেশি দামটা বাড়ে। কিন্তু আপনি যদি 7 দিন বাদে দিল্লি যান, আপনি আজকে টিকিট কাটুন, দেখবেন বেস্ট প্রাইসে পাচ্ছেন। কিন্তু কালকে দিল্লি যাবেন, আপনি রেটটা একটু হাই হবে, এটা আমাদেরকে বলা হয়েছে। এবং আমাদের সরকারের এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি চিঠি দিয়ে বলে যে আমরা কিছু করতে পারি, আমরা আছি কন্ট্রোল ডিজিসি এর আন্ডারে, সিভিল এভিয়েশনের আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট রয়েছে, তার আন্ডারে সেগুলো ঠিক হয়, তবে সেখানে স্টেট গভর্নমেন্ট কি করতে পারে সেটা আমাদের পারভিউতে নেই বিষয়টা। ঠিক আছে, অনারেবল মেম্বার প্রশ্ন করেছেন, দুজনই উত্তর মন্ত্রী মহোদয় সুন্দর করে দিয়েছেন এবং আমজনতাও জানতে পেরেছেন, তার জন্য আমরা 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মূল বিষয়, অনারেবল গভর্নরের স্পিচের উপর ভাষণ রাখার জন্য অনারেবল মেম্বার শ্যামল চক্রবর্তীকে অনুরোধ করছি, আপনি শুরু করুন। নমস্কার স্যার, আমার ছোট্ট 2টা বিষয়। প্রথমত আমি গভর্নমেন্টের ভাষণের উপর, গভর্নর ভাষণের উপর বিরোধী দলের সদস্যরা যে সংশোধনীগুলি এনেছেন তার সবগুলি আমি সমর্থন করি। আমার 2টা বিষয় উত্থাপন করছি। 1, 2 এটা 2টা বিষয় একরকমই আছে। দ্রব্যমূল্য ক্রমবর্ধমান বৃদ্ধিতে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে জনজীবনে যে অবিশ্বাস তৈরি হয়েছে তার কোনো উল্লেখ নেই। 2 নম্বর হলো রাজ্যে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থার সরকারের ব্যর্থতার
কোনো উল্লেখ মাননীয় রাজ্যপালের ভাষণে নেই। এটা একই বিষয়। বিষয়টা তো আপনি নিজেও জানেন যে আপনি দেখেছেন যে 14 সালের আগে আমরা দেখেছি পেঁয়াজের সুতায় বেঁধে গলায় দিয়ে, রসুন গলায় দিয়ে কত কিছু বিশাল বিশাল আন্দোলন দেখেছি। কিন্তু এখন যেটা মূল্য বৃদ্ধি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, এ ধরনের মূল্য বৃদ্ধি কিন্তু কোনোদিন ঘটেনি। এখন যেটা হয়েছে ক্রয় ক্ষমতার বাইরে আছে একদম মূল্য বৃদ্ধি। আমি গত ডিসেম্বর মাসের মধ্যেই এই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রায় 8.47% ঊর্ধ্বগতিতে আছে। এখন এই মূল্য বৃদ্ধি যে হচ্ছে, এটার কতগুলি কারণ আছে। সব রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে এটা আমরা বুঝছি না। মূল্য বৃদ্ধির একটা কারণ হয় যে উৎপাদন খরচ বেড়ে গেছে। 2 নম্বর হলো আমাদের তো জিনিসপত্র আমদানি করতে হয়। এই আমদানিকৃত দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে সেখানেও মূল্য বৃদ্ধি ঘটে। আর যেটাতে আমরা সবচেয়ে বেশি ভুগছি সেটা হলো এই মাল কিনে বেআইনি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়িয়ে দেওয়া মধ্যস্থ লোকদের। এইটাই হলো সবচেয়ে বড় সংকট। এই সংকট মোকাবেলায় কি ভূমিকা আছে এটা নিয়ে প্রশ্ন, এই কারণেই এই বিষয়টা আমি এনেছি। তাতে স্যার আপনি দেখবেন ভারতীয় টাকার মান গত পরশুদিন কালকে $1 86.5G। $1 পরিবর্তে ভারতীয় টাকা লাগবে 86 টাকা 50 পয়সা। সবচেয়ে উপরের জায়গায় গেছে। এইটা যখন হয়েছে, স্বাভাবিকভাবে অশোধিত যে তেল আসবে আমাদের দেশের মধ্যে সেটার দাম বাড়বে। আর অশোধিত তেলের দাম বাড়লে পরে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, জ্বালানি এ সমস্ত সবকিছুর দাম বাড়বে, বাড়তে বাধ্য ডলারের এগেইনস্টে যখন এটা হয়েছে। সেকেন্ড হলো ভোজ্য তেল, ডাল যেগুলি আমরা আমদানি করি সেগুলির দামও সেখানে বাড়বে, স্বাভাবিকভাবে বাড়বে। কাজে একটা এখন যে অবস্থাটা আছে সেটা আরো খারাপের দিকে যাবে। এখন আমরা যেটা দেখছি সেটা হলো যে কেন্দ্রীয় ভাবে এটা নিয়ন্ত্রণ হচ্ছে। আমাদের চোখে পড়ে না ভারতবর্ষের কোন মজুতদারের বড় বড় গোডাউন এগুলি চেক হয়েছে কিনা, কত মাল মজুত আছে এগুলি হয়েছে কিনা, কোনো খবরের কাগজে আমরা এই সমস্ত বিষয়গুলি কিন্তু সেখানে পাচ্ছি না। আমরা সেখানে যাব, সেখানে যারা মজুত করে তারা আবার নির্বাচনী বন্ড দেয়। কাজেই সেখানে হাত পড়তে একটু কষ্ট হয়। কিন্তু আমরা রাজ্যের মধ্যে যদি দেখি, আমরা বলছি যে রাজ্যে তো নিয়ন্ত্রণ করতে হবে। রাজ্যের মধ্যে যদি দেখি তাহলে এই দপ্তরের যে কাজকর্ম, এটা ঠিক যে তারা মাঝে মাঝে বাজারের মধ্যে এখানে সেখানে যায়, কিন্তু এখানে সেখানে গেলেও সেখানে আমরা দেখি যে এগুলি আপনার লেকচমনি বাজার, বটতলা বাজার, জিবি বাজার, দুর্গাচমনি বাজার, এই সমস্ত জায়গার মধ্যে বিভিন্ন রেট হচ্ছে। এখন তারা তো 100 কেজি ডাল নিয়ে বসে আছে, 50 কেজি নিয়ে বসে আছে, 2 বস্তা ডাল নিয়ে বসে আছে। 1 লক্ষ বস্তা যেখানে আছে, যেখান থেকে হোলসেল হচ্ছে, 1 লক্ষ লিটার তেল যেখানে আছে এই ত্রিপুরা রাজ্যে, সেখানে তার হোলসেল ঠিক আছে কি? সেই জায়গায় কোনো রেট দেখেছেন মাননীয় চেয়ারম্যান? সেই জায়গায় কোনো রেট নেই। ছোট ছোট দোকান এগুলির মধ্যে এখানে রেট হচ্ছে। এ করে নিয়ন্ত্রণ সেখানে হবে। কাজে এই বিষয়টা আমি এনেছি, মানুষের না বিশ্বাস হতেছে একেবারে শ্রমিক, কৃষক থেকে আরম্ভ করে কর্মচারী সবার। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে জীবনদায়ী ওষুধের দাম এই সময়ের মধ্যে বেশ কিছু 50% ইনক্রিজ হয়েছে, 50%।
উপরের দিকে উঠে গেছে। কাজে মানুষের প্রতিটা ক্ষেত্রে যেখানে আপনি যাবেন সেখানেই জিনিসের দাম বেশি। সারা দেশের মানুষ এই টাকাটা দিচ্ছে। এখন এই যে এটা কিন্তু আবার রাজ্য সরকার নিতে পারে, এটা কেন্দ্র সরকার নিচ্ছে, কিন্তু কেন্দ্র সরকার এই টাকা থেকে রাজ্যকে একটা শেয়ার দিচ্ছে। এইখানে হলো জায়গাটা যে হয় কেন্দ্র সরকার করুক অথবা রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কিছুটা করুক। সেটা হলো যে বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য রেশনের মাধ্যমে 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস ভর্তুকিতে সরবরাহ করা হোক, যাতে বাজার নিয়ন্ত্রণ থাকে। এই যে বিষয়টা, এই বিষয়টা উল্লেখিত হয়নি, সেই কারণে আমি বিষয়টা এনেছি। আমার সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় বিষয়টা আপনি দেখেছেন, জমির অবস্থা। তাতে আপনি দেখবেন আমাদের চার্জযোগ্য জমির পরিমাণ কমছে। বিধানসভার যে তথ্য আছে তাতে 18-19 যে জমি ছিল 21-22 16,198 হেক্টর জমি কমেছে। জমি কমার অনেক কারণ থাকে, রাস্তা করলে জমি কমে, স্কুল করলে জমি কমে, এটা ঠিক, এ বিষয়ে তো কোনো ইয়ে নেই, কিন্তু পরিমাণ একটু বেশি। সেখানে আপনি দেখবেন যে মানে ব্যাপক পরিমাণে জমি ভর্তি হচ্ছে, জলাশয় ভর্তি হচ্ছে, এবং এক শ্রেণীর লোক এগুলি ভর্তি করছে সব জায়গার মধ্যে। আমার সুনামুরা তো একসাথে নোটিশ করেছে সরকার, কোন নোটিশ মানে না এরা, রাত্রিবেলা আবার মাটিতে 10 কানি 15 কানি 20 কানি একসাথে এই জলাশয় ভর্তি করতে গিয়ে সরকারি যে ড্রেন আছে, জল যাবে শহরের নালা, সেই নালা পর্যন্ত ভর্তি করে দিচ্ছে। কিভাবে ভর্তি করছে? যে এই যে নালাটা আছে, এই নালাটা 50 বছর আগে কোন একজন সরকারকে দিয়েছিল, কিন্তু ঘটনাক্রমে এই যে আপনার কি জানি বলে এগুলিকে পর্চা, এটার মধ্যে ওই মালিকের নামে এখনো উঠে আছে, ওর থেকে জায়গা কিনেছে এই জোর দিয়ে। সেখানে এই যে 50 বছর ধরে জল যাচ্ছে, সেই নালা পর্যন্ত ভর্তি করে এরা মাসেলম্যান, এরা সরকারি নোটিশের পর রাত্রিবেলা ফেলে। কিন্তু এই মাটি তোলার কি ব্যবস্থা? এটা এক জায়গা না, সব জায়গার মধ্যে মাটি তোলার কি ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো। এই কারণে আমি এনেছি অবৈধভাবে এই ধরনের ব্যাপক জলাশয় ভর্তি হচ্ছে, সারা রাজ্যের মধ্যে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে ভর্তি হচ্ছে। কাজে সেই দিক থেকে আমি বলবো যে এই বিষয়টা এখানে উল্লেখিত নেই, এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এটা নিয়ন্ত্রণ করা দরকার। আবারও আমি সমস্ত এই যে সংশোধনীগুলি এগুলিকে সমর্থন করে আমার ছোট্ট আলোচনা আমি শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সামল চক্রবর্তী মহোদয়কে। এখন মহামান্য রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখবেন অনারেবল মেম্বার অন্তরা সরকার দেব। মাননীয় চেয়ারম্যান মহোদয়, 2025 ইংরেজি নববর্ষের প্রথম সভাতে মাননীয় রাজ্যপাল মহোদয়ের প্রদত্ত ভাষণের উপর আলোচনার শুরুতে আমি আপনাকে এবং এই মহতী সভায় উপস্থিত সকল মাননীয় সদস্য ও সদস্যগণের প্রতি আমার এবং আমার বিধানসভার প্রতিটি নাগরিকের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়,
দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনুপ্রেরণা এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির সুযোগ্য নেতৃত্বে রাজ্যের শান্তি সম্প্রীতি এবং সামগ্রিক অগ্রগতির উত্তরোত্তর বৃদ্ধি ঘটে চলেছে। বিভিন্ন স্তরের সুবিধা প্রদান, যেমন ঘর বাড়ি, বাড়ি বাড়ি পানীয় জল, প্রতি পরিবারের শৌচালয়, অসংখ্য সামাজিক ভাতা সহ সার্বিক সুবিধা দলমত নির্বিশেষে আপামর জনগণকে প্রদান করা হচ্ছে। সমাজের গরিব, দুর্বল, শিশু, মহিলা সকলের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। এই বিষয়টি মাননীয় রাজ্যপালের প্রদত্ত ভাষণে 6 নং পাতাতে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, যে কোনো সমাজ, রাজ্য এবং দেশের অগ্রগতির প্রথম শর্ত শান্তি। মাননীয় রাজ্যপাল ওনার প্রদত্ত ভাষণে উল্লেখ করেছেন যে ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির ফলে চারিদিকে যেমন জনজাতি গোষ্ঠী বহুবর্ষব্যাপী সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি জাতি জনজাতি সম্প্রদায়ের ঐক্যকে মজবুত করার মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা রূপায়ণের বাস্তব প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, গত আগস্ট মাস আমাদের রাজ্য এক ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। কৃষক সহ সাধারণ জনগণের সাথে একাত্ম হয়ে রাজ্য সরকার এই দুর্যোগের মোকাবেলা করেছে। বিষয়টি সচেতনভাবে মাননীয় রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়েছে। মহোদয়, কৃষি হচ্ছে আমাদের উন্নয়নের অন্যতম ভিত্তি। আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান, আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে কৃষকদের সার্বিক মানোন্নয়ন, ফল, সবজি ও বাগিচা চাষের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি, ভোজ্য তেল, পাম অয়েল, গৃহপালিত পশু পাখি সহ সার্বিক অগ্রগতির বিষয়টি মাননীয় রাজ্যপালের প্রদত্ত ভাষণে উল্লেখ করার জন্য আমি আপনার মাধ্যমে মহামান্য রাজ্যপাল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবির এই ভাষাকে সার্থক রূপায়ণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, গন্ডা তৃষা সরকারি ডিগ্রি কলেজে 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ, রাজ্যের 25টি ডিগ্রি কলেজের জন্য অনলাইনে ভর্তি করার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। মহোদয়, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমে সেই মেরুদণ্ডকে শক্তিশালী করার লক্ষ্যে লেম্বুছড়ার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন নির্মাণের লক্ষ্যে অর্থ মঞ্জুরি, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প চালু, যৌথ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার সুবিধা দিতে CM7 নামে নতুন উদ্যোগ চালুকরণ, ছাত্র ছাত্রীদের আইপ্যাড বিতরণ, আগরতলা CBSE রিজিওনাল অফিস খোলার মতো বিষয়সমূহ উল্লেখ এবং প্রশংসার দাবি রাখে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, সুস্থ দেহ, সুস্থ স্বাস্থ্য, সুস্থ সমাজ গঠনের পরিচালক, এই লক্ষ্যকে সামনে রেখে
জিবিপি এবং এজিএমসি তে অঙ্গ প্রতিস্থাপনের সুবিধা চালু করা হয়েছে। জিবিপি এবং ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালে কেবিন, আইসিইউ বেড এবং নূতন ডায়ালাইসিস ইউনিট স্থাপন রাজ্যের উন্নয়নের পরিচালক। তাছাড়া আমতলীতে নতুন মেডিকেল কলেজ স্থাপনে বিভিন্ন স্থানে উৎসবের মেজাজে রক্তদান শিবির পরিচালনা, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ইত্যাদি উল্লেখযোগ্য পদক্ষেপ সমূহ মাননীয় রাজ্যপাল প্রদত্ত ভাষণে উল্লেখ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন রাস্তা নির্মাণ, রাস্তা সংস্কার, নতুন নতুন আরসিসি রাস্তা নির্মাণ ইত্যাদি রাজ্য সরকার কর্তৃক গৃহীত যুগোপযোগী এবং বাস্তবসম্মত পদক্ষেপ। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা জানি জলের অপর নাম জীবন। প্রতিটি বাড়িতে নল জল প্রকল্প, এফএসটিসি মাধ্যমে পানীয় জলের সংযোগ প্রদান সহ বিদ্যালয় এবং এডব্লিউ সেন্টার সমূহে পানীয় জলের সংযোগ প্রদান, নলকূপ খনন, নতুন নতুন আইআরপি স্থাপনের মতো জনকল্যাণমুখী কাজ সমূহ মাননীয় রাজ্যপাল প্রদত্ত ভাষণে সুন্দরভাবে স্থান পেয়েছে। প্রতি বাড়িতে কাঁচা ঘর, গৃহহীন মানুষদের নিয়ে আমাদের বিরোধী বামপন্থীরা দীর্ঘদিন ত্রিপুরা শাসন করেছে। মিছিলের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে। দিতে হবে স্লোগান তুলত। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে শুধুমাত্র 2023-24 অর্থ বৎসরে 1,08,000-এর উপর স্থায়ী পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ঘরের ঘর কিছুদিন পর মিউজিয়ামে গিয়ে দেখতে হবে, সেজন্য লম্বা মিছিলও করতে হয়নি। দিতে হবে বলতেও হয়নি। এটাই ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য। মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প আরো 111টি মডেল গ্রাম প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই জন্য 50টি গ্রামে কাজও চলছে। পঞ্চায়েত ব্যবস্থাকে উন্নতি করার লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনা এবং স্থায়ী নিবাস করা হচ্ছে। বাম আমলের দিনগুলিতে রাস্তাঘাট বাজার ছিল আবর্জনায় পরিপূর্ণ। স্বচ্ছ ভারত মিশন নামে পৃথিবী বিখ্যাত পরিকল্পনার মাধ্যমে রাজ্য সরকার নতুন নতুন স্বসহায়ক দল সহ প্রতিটি মানুষকে অন্তর্ভুক্ত করে এবং সমাজে প্রতিটি বাণিজ্যিক সচেতনতার মাধ্যমে রাজ্য সরকার প্রতিটি গ্রাম, শহর, জনপদ স্বচ্ছ রাখার প্রয়াস জারি রেখেছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, শিল্প রাজ্য স্থাপনের লক্ষ্যে নতুন শিল্পনীতি ঘোষণা হয়েছে। বেকার যুবক যুবতীদের বিভিন্ন স্বনিয়োজিত কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে রাজ্য সরকার প্রয়াস জারি রেখেছে। মহাশয়, পর্যটনের মাধ্যমে ত্রিপুরার আর্থ সামাজিক শ্রীবৃদ্ধি ঘটানোর লক্ষ্যে জগন্নাথ দিঘিতে ওয়াটার প্রকল্প স্থাপন, সুরমায় নূতন পর্যটন কেন্দ্র স্থাপন, কৃষ্ণসাগর দিঘিতে লেজার লাইট শো স্থাপন, পরিবেশ বান্ধব কেন্দ্র সমূহে থাকার সুবিধা সম্প্রসারণ করা, ডম্বুর লেকে বোর্ড হাউসের সুবিধা চালু করা, গোমতী জেলার শক্তিপীঠ পার্কের উন্নয়ন সহ রাজ্য সরকার পর্যটন বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে। তপশিলি জাতি এবং ওবিসি সম্প্রদায়ের জীবনযাত্রার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে পিএম অজয় প্রকল্পে সহায়তা প্রদান, প্রি মেট্রিক স্কলারশিপ প্রদান, পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান সহ এককালীন আর্থিক সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রতিফলিত হওয়ার জন্য আমি আপনার মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়,
স্থানের মতো কমলাসাগর বিধানসভা ক্ষেত্র এবং জনগণকে নিয়ে বাম সরকার দিন রাত ষড়যন্ত্র করে গেছে। বর্তমান জনমুখী সরকার আমার নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত শেখিরকুট এলাকায় 656 কোটি টাকা বিনিয়োগে প্রয়াস নিয়েছে। এই জন্য আমি মাননীয় দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে জিকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, প্রতি বাড়িতে স্থায়ী পাকা ঘর, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ, আয়ুষ্মান কার্ড, লাখপতি দিদি, ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতার সাথে লেনদেন, ই অফিস ব্যবস্থা, ভর্তুকি মূল্যে ধান ক্রয়, বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ, মাতৃ জঠর থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য স্কিম, সামাজিক ভাতা প্রদান, রাস্তাঘাট সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি মাননীয় রাজ্যপাল প্রদত্ত ভাষণে প্রতিফলিত হওয়ার ফলে আমি আপনার মাধ্যমে মাননীয় রাজ্যপাল মহোদয়, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজিকে এবং আপনাকে এই হাউসে উপস্থিত সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ অনারেবল মেম্বার অন্তরা সরকার দেবকে তিনি ঠিক সময়ের মধ্যে ওনার ভাষণটা সুন্দরভাবে রাখার জন্য। এখন আমি অনুরোধ করব অনারেবল মেম্বার রামু জাজি, আপনি মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আপনি আলোচনা শুরু করুন। মাননীয় চেয়ারম্যান সাহেব মহোদয়, গত 10ই জানুয়ারি মহামান্য রাজ্যপাল উনি পবিত্র এই হাউসে ভাষণ প্রদান করেছেন। আমি এই ভাষণ সহ এবং আমার আনিত 3টা যে সংশোধন সেগুলো আমি এর সঙ্গে বলার চেষ্টা করছি। স্যার, আমি বিরোধী দলের বিধায়ক বলে যে বিরোধিতা করছি তা না, সরকারের ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার জন্যই আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি। স্যার, প্রথমে যে বিষয়টা আমার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়েছে যে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা গত অগাস্ট মাসে ভয়াবহ বন্যা হয়েছিল এবং এই বন্যার বিষয় নিয়ে এই হাউসে অনেক আলোচনা হয়েছে। স্যার, আমি লক্ষ্য করতে পেরেছি যদি বন্যায় সবচেয়ে বেশি আমাদের প্রতাপগড়ে যদি সামান্য বৃষ্টি হয় সেখানে সবার আগে জল উঠে, কারণ প্রতাপগড় যেখান থেকে শুরু হয়েছে সেখানে হাওড়া নদী থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ সেটাও হাওড়া নদীর মধ্যেই পড়েছে। মাঝে দিয়ে একটা নদী এসেছে বঙ্কোশী নদী, সেটা টাকারজোলা গাবতী থেকে শুরু হয়ে যে নদীটা শুরু হয়েছে বঙ্কোশী নদী। আমাদের লক্ষ্য করতে পেরেছি স্যার, যখন এই বন্যার ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রতাপপুর অঞ্চল এলাকার মধ্যে, কিন্তু স্যার লক্ষ্য করতে পেরেছি যারা প্রশাসনিক আধিকারিকরা যখন এই বন্যার পরে যখন তাদের কাছে যায় তখন আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আছি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা তাদের পছন্দের লোক নিয়ে মানুষের কাছে যায়, তাদের পছন্দের লোককে তারা এখানে পছন্দের লোকের কাছে গিয়ে তাদের মনের কথা বলে, অনারেবল মেম্বার যেটা দরকার সেটা বলে না স্যার। আপনি যে সংশোধনী এনেছেন এটা তো এই জায়গায় স্যার আমি যুক্তি করছি রাজ্যপাল ভাষণ সহকারে 100% স্যার বলছি স্যার যে আমাদের সেই প্রশাসনিক আধিকারিকরা মানুষের কাছে যে আমাদের নিয়ে যদি যেত তাহলে আমরা অনেক বিষয় বলতে পারতাম, যে এই সমস্যাগুলো তুলে ধরতে পারতাম। তাদের পছন্দের মতো লোককে গিয়ে সেখানে ছবি তুলে সেখানে স্যার আমরা দেখছি তহসিলের কাছে জমা পড়ে, তারপরে ডিসিতে যায়, তারপরে এসডিএম এর কাছে আসি স্যার। সবাই স্যার সুযোগ সুবিধা পেয়ে গেছে, সেটা ভুল স্যার।
স্যার অনেক মানুষ এখনো সেই সুবিধা পায়নি, সেটা আমরা লক্ষ্য করতে পারছি স্যার। সেটা শুধু রাজ্যের, যেমন শুধু প্রতাপগড় স্যার রাজ্যের বিষয় স্যার এটা। আজকে সেই জায়গা দাঁড়িয়ে আমাদের বলতে হয় স্যার, স্যার এই ভয়াবহ বন্যার ফলে স্যার মানুষের যেমন অনেক মানুষের জীবনহানি হয়েছে, অসংখ্য মানুষের ফসল কৃষিজ সম্পদ অনেক নষ্ট হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সরকার যে জায়গায় লক্ষ লক্ষ টাকা স্যার মানুষের ক্ষতি হয়েছে, সে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে স্যার এখানে 1000 টাকা দিচ্ছে কোথাও কোথাও স্যার, যেখানে তার ওই ভূমিকা পরিষ্কার করার জন্য তাকে সামান্য টাকা দিয়ে তাকে সরে যাচ্ছে দূরে স্যার। এইভাবে মানুষকে স্যার মানে আমরা লক্ষ্য করতে পারছি স্যার, মানুষ এই আমরা আজকে আমাদের কাছে বলছি বিষয়গুলা, যে আমরা সামনাসামনি অনেকে ভয়ে নাও বলতে পারছি, কিন্তু চুপে চাপে আমাদের কাছে বলার চেষ্টা করে যে আমি তো আমার ঘরটা ভেঙে গেছে, আমি থাকবো কোথায়, আমি যে রাত্রি যাপন করবো, আমার যে ঘরের মানে যে আমার কাঁথা কাপড় যেগুলো থাকে এগুলো মানে বৃষ্টি বা জলে নষ্ট হয়ে গেছে, আমরা কোথায় থাকবো? আমাদের জন্য সরকার সেই বিষয়ে সেভাবে দেখছে না। সেগুলো স্যার আজকে আমরা মানুষের যখন যাচ্ছি, মানুষ সেই কথাগুলো আমাদের তুলে ধরার চেষ্টা করছে স্যার। আমরাও সদস্য হিসাবে আমরা এই পবিত্র হাউসে যারা সরকার করছে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এই বিষয়টা দেখে। স্যার আমরা লক্ষ্য করতে পারছি স্যার, যদি আমরা শিক্ষার কথা বলি স্যার, এই রাজ্যের মধ্যে 1 ফেব্রুয়ারি 2023 কেন্দ্রীয় সরকার 690টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ঘোষণা করেছিল 2023 সালে 1 ফেব্রুয়ারি। স্যার 2 বছর হয়ে গেছে স্যার, আমাদের রাজ্য 690টার মধ্যে 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পেয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে রাজ্যকে। সেই জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি স্যার, এই 2 বছরে মাত্র 6টা স্কুল চালু হয়েছে। আমি বলছি স্যার, যে 6টা স্কুল রেসিডেন্সিয়াল স্কুল মডেল একলব্য চালু হয়েছে, নালিছড়া চালু আছে স্যার, বীরচন্দ্রনগর চালু আছে গোমতী ডিস্ট্রিক্ট, কিল্লা গোমতী ডিস্ট্রিক্ট চালু আছে, রাজনগর সাউথ ত্রিপুরা চালু আছে, কুমারঘাট ঊনকোটি জেলা চালু আছে এবং কুমলুং পশ্চিম ত্রিপুরা চালু আছে। স্যার এখনো 15টা স্কুল এখনো চালু হয়নি, যেগুলো চালু হয়নি সেগুলো বলছি, ছামুনো ধলাই ত্রিপুরা এখনো চালু হয়নি, ডুম্বুরনগর এখনো চালু হয়নি, মনু চালু হয়নি, পূর্ব ডুলুমা ওমরপুর এখনো চালু হয়নি, করবুক এখনো চালু হয়নি, রূপাইছড়ি এখনো চালু হয়নি, মুঙ্গিয়াগামী এখনো চালু হয়নি, পদ্মবিল এখনো চালু হয়নি, দামছড়া এখনো চালু হয়নি, দশদা উত্তর ত্রিপুরা এখনো চালু হয়নি, লালঝুরি উত্তর ত্রিপুরা এখনো চালু হয়নি, চম্পুইজলা সিপাহীজলা ডিস্ট্রিক্ট এখনো চালু হয়নি, কম্পি দক্ষিণ ত্রিপুরা এখনো চালু হয়নি, হেজামারা পশ্চিম ত্রিপুরা এবং মানধাই পশ্চিম ত্রিপুরা, এই 15টা একলব্য মডেল স্কুল এখনো চালু হয়নি। স্যার কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? তাদের জন্য শিক্ষক নিয়োগের কথা, এখন শিক্ষক নিয়োগ করছে না। আর 2 বছর আগে তার কবে করবেন? বছরে এত বছরে মাত্র 4টা ছিল, এখন 21 সাল সরকার। আপনার ডাবল ইঞ্জিন সরকার তো, ডাবল ইঞ্জিন সরকার বলছেন আপনারা, আবার বলছেন সরকার। আর কি বলছে? কখনো বলেন ডাবল ইঞ্জিন, কখনো কি বলছেন স্যার? এইভাবে আজকে রাজ্য আমরা দেখছি, শুধু রাষ্ট্রবাদী সরকার কত সুন্দর সুন্দর কথা বলছি, কোথায় উন্নয়ন স্যার? 2 বছরে এখনো কেন্দ্রীয় সরকার দিয়েছে 21টা স্কুল, 6টা স্কুল আমরা করে আমরা সবাই হাত পায়ে ছেড়ে বসে আছি, 15টা স্কুল এখন আমরা চালু করতে পারিনি। আমরা কোথায় আছি রাজ্য? কোথায় উন্নয়ন হয়েছে রাজ্য? কটা জায়গা ভিজিট করেছে? এই যে 21টা জায়গা বলছেন, কটা জায়গা ভিজিট করেছে? হয়নি তো এখন, একটা জায়গা তো ভিজিট করেননি। হয়নি তো এখন। যার ভিজিট করে দেখুন হোয়াট ইজ দ্য সিচুয়েশন। এখানে ছামুন এমএলএ আছে, কিচ্ছু জানেন না। হয়নি, এগুলি বলবেন কি হয়নি? বিল্ডিং রাতারাতি হয় না, এই বিল্ডিং একদিনে হয়নি, 1 বছরে হয়নি। স্যার আমি বলছি স্যার, স্যার যে কোনো কনস্ট্রাকশন করার জন্য একটা সময়ের দরকার। প্রত্যেকটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কনস্ট্রাকশন চলছে, তার জন্য একটা সময়ের দরকার, সেই সময়টা আমাদের দিতে হবে। শিক্ষা সকলের জন্য স্যার আমরা দেখেছি 1 এপ্রিল 2010 সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। স্যার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন হলে স্যার 6 থেকে 18 বছর সমস্ত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। স্যার ভালো স্যার, এই বিষয়টা ভালো, আমরাও চাই স্যার।
ছিল অতীতের রাজ্যের মধ্যে, ফ্রেন্ডস কম্পালসারি এডুকেশন ছিল রাজ্যের মধ্যে স্যার, কিন্তু আজকে লক্ষ্য করতে পারছি 125টা স্কুলকে যে বামপন্থী সরকার আমাদের তৈরি সুন্দর সুন্দর বিল্ডিং গুলো লাগিয়ে স্যার, স্যার এখন বিদ্যাজ্যোতি করে হোক না বিদ্যাজ্যোতি, কিন্তু আগে তো পরিকাঠামো দরকার। আমি স্যার লক্ষ্য করতে পারছি স্যার, আমার প্রতাপপুরে একটা স্কুল ডক্টর বি আম্বেদকর স্কুল, সেটা তুলসীবতী বেলাবর এবং 3 নাম্বার ছিল ডক্টর বি আম্বেদকর স্কুল স্যার, 2700 থেকে 3000 ছাত্রছাত্রী ছিল, একটা স্লাম এরিয়ার মধ্যে একটা সুন্দর স্কুল ছিল স্যার। আচ্ছা, সময়ের দিকে একটু নজর দিয়ে স্যার আজকে আমরা লক্ষ্য করতে পারছি সেই স্কুলটা আর বহুত আছে স্যার মাত্র 1000 ছাত্রছাত্রী কমে গেছে স্যার। স্যার আমরা এইভাবে যদি বিদ্যাজ্যোতির নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে তার অভিভাবকের কাছ থেকে টাকা আদায় করা হয়, কোথায় যাবে? তারা আজকে বিদ্যাজ্যোতি থেকে যে ছাত্রছাত্রীদের তুলে নিয়ে তারা ওই অন্য স্কুলে তারা নিচ্ছে, অথচ তার বাড়ির সামনে স্কুলটা বিদ্যাজ্যোতি স্কুল, সে তার পড়ার সুযোগ পাচ্ছে না শুধু পয়সার জন্য স্যার। ইসলাম এরিয়া স্যার ঋষিপাড়া, আড়াইলা ঋষিপাড়া, আদর্শ কলোনি ঋষিপাড়া, লেনিন কলোনি, এগুলো হচ্ছে কলোনির মধ্যে একটা স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, সেটা আজকে মানুষ সেটা মেনে নিতে পারছে না স্যার। অভিভাবকরা ক্ষুব্ধ স্যার এই বিষয়ে, আমাদের কাছে বলছে মানুষ। আপনার সময় কিন্তু শেষ স্যার এখন 8 মিনিট হয়েছে, 10 মিনিট হয়ে গেছে, তো 8 মিনিট আমি দেখছি 10 মিনিট হয়ে গেছে, কমপ্লিট করেন। স্যার বাকিটা পাবে না, আমার যে বিষয়টা স্যার বলছি, আমরা বহুত সিনিয়ররা আছে, স্যার বলছি স্যার আমার যে বিষয়টা সেটার বিষয় তো আইসি আমার অ্যামেন্ডমেন্টের যে বিষয়টা বলছি স্যার, স্যার স্যার দেহাল স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে নিরসনে ডাক্তার সহ চিকিৎসা কর্মী নিয়োগ করা সম্পর্কে কোনো উল্লেখ নেই স্যার। অ্যাকচুয়ালি শুধু ডাক্তারই শেষ কথা না স্যার, একটা হাসপাতালে ডাক্তার নিয়োগ হবে বা নিয়োগ করবে, কিন্তু স্যার ডাক্তার দিয়ে সবকিছু চলবে না। হাসপাতাল চলতে গেলে স্যার আরো অনেক কর্মীর প্রয়োজন, বিশেষ করে গ্রুপ ডি স্যার। স্যার আমরা লক্ষ্য করতে পারছি স্যার, এই বিশেষ করে আমাদের যে রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে আজকে আমরা লক্ষ্য করতে পারছি স্যার অনেক গ্রুপ ডি মানে সংকট, বিশেষ করে যারা ওপিডি আছে, ওপিডির মধ্যে ডাক্তারদের সঙ্গে অনেক গ্রুপ ডি থাকার কথা। একজন রুগী যখন আসে, ইমার্জেন্সি রুগী আসে, ডাক্তার তো রুগীটাকে নিয়ে যাবে না, একটা গ্রুপ ডি তাকে হুইল চেয়ারে করে তাকে ওয়ার্ডে শিফট করবে, সেখানেও সংকট স্যার গ্রুপ ডি লক্ষ্য করতে পারছি স্যার। কিচেন যারা হাসপাতালে রান্না বান্না কাজে যুক্ত, সেখানে সংকট আছে, কিচেনের সংকট আছে স্যার। স্যার ইমার্জেন্সি ড্রাইভারের সংকট আছে স্যার। স্যার ওয়ার্ড মাস্টার সেখানে অ্যাভেলেবেল নেই, অনেক সংকট আছে স্যার সেই জায়গার মধ্যে। স্যার সিকিউরিটি স্টাফ আরো বিশাল আরো দরকার স্যার এখানে। আপনার সংশোধনী যেটা আয়ুষ্মান কার্ড, এটা সহ এখানে বলে দেবো। আচ্ছা স্যার, হ্যাঁ, সময় কিন্তু কমপ্লিট আপনার 2 মিনিট পেরিয়ে গেছে, সিনিয়ররা পাবেন না। আমাদের জেনেরিক মেডিসিন স্যার, ডাক্তারবাবুরা হাসপাতালে ওষুধ লিখেন, অনেক সময় দেখেন স্যার ব্র্যান্ডেড ওষুধ লিখে ফেলেন, তো ব্র্যান্ডেড ওষুধ তো আর জেনেরিক মেডিসিনে পাওয়া যায় না, তো দেখা যায় 5টা ওষুধ ডাক্তার প্রেসক্রিপশন করেছে, 2টা পেয়েছে আর 3টা পাওয়া যায়নি। তো এটা একটা মানে রোগীর পরিবার একটা কঠিন এবং জটিল পরিস্থিতিতে তাদেরকে পড়তে হয়। তো আমার মনে হচ্ছে স্যার সেই জায়গায় সরকারের লক্ষ্য রাখা দরকার, যাতে একটা রোগী দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসে, তাদের হাতে পয়সা নাও থাকতে পারে, তো তার সুবিধার জন্য তারা যাতে সমস্ত ফেসিলিটি পায় সেদিকে লক্ষ্য রাখা দরকার স্যার আমি মনে করি। স্যার আমার অনেক কিছু বলার ছিল, যেহেতু সময়ের অভাবে স্যার আমি আবারও আমার এই অ্যামেন্ডমেন্ট গুলা সংশোধন করে সরকার যদি মনে করে যে না এগুলো যুক্ত করা দরকার আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী আলোচনার জন্য অংশগ্রহণ করবেন অনলামের মেম্বার শম্ভুলাল চাকমাজি। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, ওনারা দুজনেই চেয়ারে আছেন। বক্তব্য শুরু করার আগে আমি একটা বিষয় যেটা আমাদের সিনিয়র মেম্বার অনারেবল শ্যামল বাবু এনেছিলেন, সেটা হচ্ছে $1 equal to 86.5 রুপিস। সেই বিষয়ে উনি বলতে চেয়েছেন যে আমাদের রুপির যে মূল্য, সে মূল্যের মান ডলারের তুলনায় দিন দিন
নিচে নামছে। এতে আমাদের অর্থ ব্যবস্থা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তার যে মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা উনি প্রকাশ করেছেন। এখানে আমি উল্লেখ করতে চাই, ডাইরেক্টলি যদি আমরা চাই, প্রত্যেক ভারতীয় হিসেবে আমরা চাই যে ডলারের তুলনায় আমাদের রুপি যাতে সমানে সমানে যায়, গুণগত দিক থেকে, মানগত দিক দিয়ে, অর্থাৎ মূল্যের দিক দিয়ে। কিন্তু এটা চাইলে তো আর হবে না। এটার জন্য একটা সুনির্দিষ্ট এবং অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, আমি অর্থনীতিবিদ না তারপরেও বলছি, ইন্টারনেটের মধ্যে দেখলে মানে পাওয়া যায় যে রুপিকে ডলারের সমান সমান হতে গেলে কি কি দরকার তার। এর মধ্যে যেমন দরকার, বহির্বিশ্বের মধ্যে, শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয়, বহির্বিশ্বের বিভিন্ন দেশে আমাদের রুপির মজুদ রাখতে হবে, রিজার্ভ। সাথে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট, শুধুমাত্র ইম্পোর্ট করলে হবে না, এক্সপোর্টের যে পরিমাণ আছে সেটাকে বৃদ্ধি করা দরকার। এরপরে আমাদের রুপির মাধ্যমে যাতে আমরা বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি সেই দিকে লক্ষ্য দেওয়া দরকার। এখন এই দুই তিনটি বিষয়ের পয়েন্টের উপর আমি যদি বলি, আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে বর্তমানে ভারতবর্ষের মধ্যে, সেই সরকারের এই বিষয়গুলোর উপরে নজর আছে কি না। আমরা জানি ঐতিহাসিক একটা পদক্ষেপ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হয়েছে ভারতবর্ষের মধ্যে, যেটা স্বাধীনতার পরবর্তী কেউ করতে পারেনি, কেউ দেখাতে পারে। সেটা হচ্ছে বর্তমানে আমরা জানি ভীম অ্যাপ। ভীম অ্যাপ বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে সেটা এখন অ্যাকসেপ্টেড, যার মাধ্যমে আমরা ট্রানজাকশন করতে পারি বিভিন্ন কেনা বেচার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে। এর মধ্যে ভুটান, ফ্রান্স, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইউএই এবং মরিশিয়াস, এই সমস্ত দেশগুলো রয়েছে। তারপরে আরো বিভিন্ন দেশ যেগুলো আমাদের এই ইউপিআই ব্যবস্থাকে অ্যাকসেপ্ট করার জন্য নিজেরা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছেন। এর মধ্যে ইউনাইটেড স্টেটস, ব্রাজিল, বাহরিন, সৌদি আরবিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, আরো অনেক রাষ্ট্র, যেগুলো, এর মধ্যে জাপান, তারা সরাসরি চাইছে যে ওনারা যাতে ভারতবর্ষে এসে ইউপিআই এর ব্যবস্থাটাকে ওনারা নিরীক্ষণ করতে চান, কিভাবে ভারতবর্ষের মধ্যে একটা উন্নয়নমুখী রাষ্ট্র কিভাবে এরকমের একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারবে। তাহলে এই বিষয়গুলো দেখে বোঝা যাচ্ছে বিশ্বের মধ্যে তাবর যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু নিজেদের ট্রানজাকশন ব্যবস্থা এভাবে চালু করতে পারেনি, যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর মানে কি? এর মানে আপনার যে মনোবাঞ্ছা, আমার যে মনের ইচ্ছা, সেই অর্থাৎ সারা ভারতবর্ষের মানুষদের ইচ্ছা, রুপিকে ডলারের সমানে নিয়ে যাওয়ার যে চেষ্টা আমাদের নরেন্দ্র মোদীজির সরকার করছে। এখানে শুধু বললে হবে না যে রুপির তুলনায় ডলারের দাম দিন দিন বাড়ছে, আমরা পিছিয়ে যাচ্ছি, সেরকম নয়। এখানে একটা কথা বলা দরকার, নরেন্দ্র মোদীজিকে আমি মনে করি শ্যামল বাবুর ধন্যবাদ জানানো দরকার, ওনার মনের ইচ্ছা পূরণ করে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীজি যে ব্যবস্থা নিয়েছেন তার জন্য। আমি নরেন্দ্র মোদীজি, অবভিয়াসলি নরেন্দ্র মোদীজি, অবভিয়াসলি ধন্যবাদ দেওয়া দরকার, এজ এ ইন্ডিয়ান, ভারতবাসী হিসেবে দেওয়া দরকার। আমি আমার বক্তব্য 7 নম্বর পয়েন্ট, আমার মাননীয় রাজ্যপালের দেওয়া লিখিত যে ভাষণ, সেই ভাষণের ব্যাপারে আলোচনা করতে আমি 7 নম্বর থেকে শুরু করছি। 7 নম্বরের যে বিষয়টা, এখানে সন্ত্রাসবাদের বিষয়ে একটা বক্তব্য রেখেছিলেন উনি, আমাদের মাননীয় মহামান্য রাজ্যপাল মহোদয়, যে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সের সাথে সমঝোতা পত্র স্বাক্ষর করার ক্ষেত্রে এবং 250 কোটি টাকার একটা আর্থিক প্যাকেজ ঘোষণা দেওয়ার ব্যাপারে উনি বক্তব্য রেখেছিলেন। এই বিষয়টা ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, মানে সেই উদ্দেশ্যকে সামনে রেখে খুবই জরুরি। স্পেশালি আমার মতো যারা পাহাড়ে থাকা, যারা যুবক, যারা পাহাড়ের সন্তান, যারা এই রাজ্যের, তারা এই যে 7 নম্বর যে বক্তব্যটা, 7 নম্বর পয়েন্টে যে বক্তব্যটা মহান রাজ্যপালের, এই বক্তব্যের গুরুত্ব ওনারাই বুঝবেন। কেননা আমরা ভুক্তভোগী। আমার সামনে, আমি যখন ছোট ছিলাম, আমার সামনে টিএসআর, সিআরপি, পুলিশ আর উগ্রবাদীদের
গুলাগুলি, আমি নিজে সেখানে সম্মুখীন। এই ধরনের মানে পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম। তৎকালীন সময় কার আমল ছিল? কার আমল ছিল? বামফ্রন্টের সময়। আর এখন আপনারা বিভিন্ন সমালোচনা করেন, কি কি বলেন কি না বলেন, বিরোধী করার জন্য, হাইলাইট হওয়ার জন্য, মিডিয়ার দৃষ্টি পাওয়ার জন্য বানিয়ে গুছিয়ে কি কি বলার চেষ্টা করেন। এগুলো মানে দেখলে মনের মধ্যে হাসি পায় যে আপনারা কি বলছেন কি না বলছেন। আজকে অনেকজনে এই সমঝোতা হওয়ার পর আমার কাছে ব্যক্তিগতভাবে এজ এ জনপ্রতিনিধি আমার কাছে আসে মানুষ, জিজ্ঞেস করছে এই যে 250 কোটি টাকা, এই 250 কোটি টাকা সাধারণ জনগণদের দিলে কি হয় না? কি দরকার তাদেরকে? যারা ত্রিপুরা রাজ্যকে অশান্ত করে রেখেছিল তাদেরকে দেওয়ার কি দরকার? আমি বলেছিলাম, দাদা কাকা, শান্তি যদি না থাকে আপনি বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারবেন কি? পারবেন কি? কেউ পারবে না। লেখাপড়া করতে পারবেন কি নিজের সন্তানদেরকে? না, পড়াতে পারবেন না। উন্নয়নের চিন্তা ভাবনা করতে পারবেন কি? না, পারবেন না। সঠিকভাবে নিজের যে নাগরিক অধিকার, মৌলিক অধিকার, সেগুলো নিজে এনজয় করতে পারবেন কি? না, পারবেন না। তাহলে সবচেয়ে যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে শান্তি। আর আমাদের সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে দেশের মধ্যে, সেই সরকারের প্রথম টার্গেটটা, প্রথম প্রায়োরিটিটা হচ্ছে শান্তি সম্প্রীতি স্টাবলিশ করা। এটা এস্টাবলিশ হলে উন্নয়নের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া সম্ভব। তার কারণে এই যে 250 কোটি টাকার প্যাকেজ, এটা বহু বহু গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে। তারপরে যে বিষয়ের ব্যাপারে আমি আলোচনা করতে চাই, 17 নম্বরে এখানে মহামান্য রাজ্যপাল ওনার ভাষণে বলেছিলেন যে আমার সরকার রাজ্যে একটি বেসরকারি মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছে। এই বেসরকারি মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম হবে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি। এখানে প্রথম কথা হচ্ছে, মাতা ত্রিপুরা সুন্দরী নামে যে ওপেন ইউনিভার্সিটিটা হচ্ছে, এটা একটা নিজস্ব যে সংস্কৃতি, নিজের সংস্কৃতি, নিজের ভূমির সাথে জড়িত তার যে ঐতিহ্যকে সম্মান দেওয়া স্বরূপ এই নামটা। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এই ধরনের মানসিকতার পরিচয় দেওয়ার জন্য আমাদের সরকারের দ্বারা। যে মাতা ত্রিপুরা সুন্দরী, যে ত্রিপুরা সুন্দরীর মন্দিরকে বামফ্রন্ট সরকারের আমলে একটা বেহাল অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, দুর্নীতি চলেছিল সেদিন, সেই সময়ে ওনাদের সময়ে গ্যাসের দুর্নীতি, সেখানকে গ্যাসের যে পরিমাণে গ্যাস ওনারা হিসাব দেখাতেন, সেই পরিমাণে গ্যাস আসলে কিন্তু খরচ হতো না। আমরা শুনেছিলাম আমাদের ট্রেজারি বেঞ্চের মেম্বার অভিষেক দেবরায়ের ওনার মূল বক্তব্যের মধ্য দিয়ে শুনেছিলাম। সেদিন আমি জানতে পারলাম যে ওনারা মন্দিরেও কেলেঙ্কারিটা ছাড়েননি, মন্দির পর্যন্ত কেলেঙ্কারিটা জারি রেখেছিলেন ওনারা। এর থেকে প্রমাণিত হয়। তাহলে এই যে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, যেটা আজকে ত্রিপুরা রাজ্যের বুকে এমন অনেক বেকার যুবক যুবতী যারা নিজেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চান, কিন্তু আর্থিক অনটন বা কর্মজীবনের জন্য ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে না, সেই ধরনের ছেলে মেয়েরা যারা বর্তমানে ইগনো আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ঠিক এর সাথে সাথে আমরা যদি সরকার অ্যাপ্রুভ করার একটা ইউনিভার্সিটি যেটা মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি হতে যাচ্ছে, এটা দিতে পারি, রাজ্যের যুবক যুবতীরা আরো উপকৃত হবেন বলে মনে করি। এবং রাজ্যের যে শিক্ষার হার আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নেশার বিরুদ্ধে আমরা সবাই বলছি, নতুন প্রজন্মকে, যুব প্রজন্মকে যদি আমরা সুন্দর রাস্তা দেখাতে না পারি তাহলে ওনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটাই স্বাভাবিক। এই যে সুন্দর রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য এই ধরনের ইউনিভার্সিটি, এই ধরনের স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা করা অতীব জরুরি বলে আমি মনে করি। তার কারণে আমি এই বিষয়টাকে খুবই ধন্যবাদ জানাই, প্রশংসা করি। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সংস্কৃত ভারতবর্ষের এটা মাদার ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা, যে ল্যাঙ্গুয়েজের থেকে অনেক ভাষার উৎপত্তি হয়েছে আমরা জানি সবাই। এই ল্যাঙ্গুয়েজটাকে, এই ভাষাটাকে বিভিন্নভাবে অবহেলা করে শেষের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই ভাষাটাকে কিভাবে আবার পুনরুদ্ধার করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সরকার সংস্কৃত বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা রাজ্যের যুবরাও যাতে সংস্কৃত শিক্ষার জন্য সুযোগ পায় সেই দিকে লক্ষ্য রেখে 100.83 কোটি টাকার মঞ্জুর দিয়েছেন, যার মাধ্যমে এই সংস্কৃত বিশ্ববিদ্যালয়টাকে প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে এবং তার পঠন পাঠনের সুব্যবস্থা করা হবে। এটা খুবই প্রশংসনীয়। আমরা দিন দিন উত্তরোত্তর আমরা নিজের যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয়
যে তার যে নিজের যে পরিচয়, আত্মপরিচয়, সেই পরিচয়ের দিকে আমরা যাচ্ছি এবং সেগুলোকে সম্মান কিভাবে করা দরকার, কিভাবে করতে হয় সেই জিনিসটা যাতে ভারতবাসীরা জানে। যে জিনিসটা কংগ্রেসের আমলে, দীর্ঘ কংগ্রেসের জামানায় এই জিনিসটা কিন্তু দেশের মানুষ ভুলতে বসেছিলেন। আজকে শিক্ষানীতি পরিবর্তিত হচ্ছে। কেন পরিবর্তিত হচ্ছে? স্কিল করা, নতুন শিক্ষানীতির দ্বারা যাতে মানুষ নিজের সংস্কৃতিকে সম্মান করতে শেখে এবং পৃথিবীর মধ্যে কিভাবে কম্পিটিশন করতে হয় তার সেদিকে যাতে লোক তার মন মানসিকতা গড়ে উঠে, সেই লক্ষ্য রেখে এই যে ডলার এবং রুপির সমানতা যাতে আমরা তৈরি করতে পারি, সেজন্য তৈরি করার চেষ্টাকে সম্ভব। স্যার, আমি আর লম্বা করছি না, বলার অনেক ছিল কিন্তু টাইমের বিষয়। 11 মিনিট হয়ে গেছে আমার, আরো অন্যরা বলবেন, সেই দিকে লক্ষ্য রেখে। এখানে আরেকটা বিষয় লাস্ট আমি অ্যাড করবো, যেটা না বললে হয় না। PM3, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, PM3 দ্বারা আজকে বর্তমানে 27টি স্কুল ত্রিপুরা রাজ্যের মধ্যে যুক্ত হয়েছে, যেখানে ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসরুম যাতে স্মার্ট হয় এবং সেই সমস্ত স্কুলগুলির স্টুডেন্টস যারা তারা যাতে গুণগত শিক্ষা পায় এবং শিক্ষার মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সরকার শিক্ষা ব্যবস্থাকে দেলে সাজানোর মতো একটা ব্যবস্থা করছে। শিক্ষা ব্যবস্থার তার যে ফল, সেই ফল কিন্তু 1-2 দিনে পাওয়া সম্ভব না। আমাদের সরকার মাত্র 5 বছর প্লাস 1 বছর গেল, 6 বছর। 25 বছরে আপনারা শিক্ষার ব্যবস্থাকে কি করেছিলেন, আর 6 বছরে আমরা দেলে সাজানোর চেষ্টা করছি। 6 বছরের রেজাল্ট আর 25 বছরের রেজাল্ট মিলালে হবে না। এর জন্য একটা অপেক্ষার দরকার, সময়ের দরকার। আমি ধন্যবাদ জানাবো। আর মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত ভাষণকে আমি মন থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সমর্থন জানাচ্ছি এবং আগামী দিনে আরো আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার দিকে সবাই এগিয়ে যাব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আবারও মাননীয় স্পিকার মহোদয় আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, গত 10ই জানুয়ারি শীতকালীন অধিবেশনের প্রথম দিন মাননীয় রাজ্যপাল উনি ওনার লিখিত ভাষণ 32 পৃষ্ঠায় 85টি আর্টিকেলে রেখেছেন। এই ভাষণ আমি সবটাই পড়েছি। তাছাড়া তার সপক্ষে যে ভাষণ দিয়েছেন আমাদের মাননীয় পরিষদীয় মন্ত্রী সহ আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন, তাদের সকলেরই এই ভাষণকে সমর্থন করে যে ভাষণ দিয়েছেন তাও শুনেছি। আমি যেটা লক্ষ্য করছি, এই ভাষণে শুধু সাফল্যের একটা খতিয়ান দেওয়া হয়েছে, কিন্তু এই ভাষণে সাফল্যের সঙ্গে সঙ্গে কিছু অসাফল্য বা অসফলতা যে রয়েছে তার কোনো ইঙ্গিত নেই। এছাড়া কোনো উদ্যোগ ছিল, কিন্তু ঠিক যে জায়গায় যাওয়ার সিদ্ধান্ত ছিল সেটায় যাওয়া যায়নি, তার সম্পর্কে কোনো কথা বলা হয়। আমি আমার বক্তব্যের মধ্যে আমি শুধু সেই বিষয়গুলি উল্লেখ করব। সমর্থন আপনারা যারা করেছেন, যে সফলতার খতিয়ান দিয়েছেন, সেই সফলতার খতিয়ানকে আপনারা সমর্থন করেছেন। আমি তার পরিপ্রেক্ষিতে আমি শুধু যে ত্রুটিগুলি রয়েছে যিনি উল্লেখ করা প্রয়োজন ছিল, সফলতাকে আরো ভালো নেওয়ার জন্য, জায়গায় নেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার ছিল, সে কথাগুলো যেহেতু বলা হয়নি আমি তাকে উল্লেখ করছি। শিক্ষা, আমি শিক্ষক ছিলাম, তাই শিক্ষার সম্পর্কে আমি প্রথম বলবো। এখানে আলোচনা করেছেন যে কিছু ইউনিভার্সিটি আমাদের এসেছেন, কেন্দ্রীয় নয়, কিছু বিশ্ববিদ্যালয় সেই এনেছেন। আর্যভট্ট থেকে আরম্ভ করে আমাদের টেকনো ইন্ডিয়া থেকে আরম্ভ করে মুক্ত বিশ্ববিদ্যালয়, মাতা ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয়, এগুলো এনেছে। আমি শুধু এখানে একটি কথাই বলবো, যে বিশ্ববিদ্যালয়গুলো এনেছেন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর গুণমান আছে কি, গুণমান সম্পর্কে আমাদের রাজ্যের অভিভাবকরা, আমাদের রাজ্যের বিধায়কজনেরা, যারা ছাত্র ছাত্রী আছেন, তারা কি বলে। সুতরাং এই ইউনিভার্সিটিগুলির গুণমান দেখার জন্য আমি অনুরোধ করব। এই ইউনিভার্সিটিগুলির গুণমান ঠিক আছে। আমি আরেকটি কথা উল্লেখ করব, গুণমানের শিক্ষার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো শিক্ষক এবং তার শিক্ষার পরিকাঠামো। আমাদের রাজ্যে শহরাঞ্চল আমি বলবো না, মাননীয় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন 18
সেখানে হায়ার সেকেন্ডারি স্কুলে কাজ চলছে, আরো কিছু কাজ শুরু হবে, নিশ্চিত কাজ শুরু হচ্ছে। কিন্তু গ্রামাঞ্চলের স্কুলগুলোর অবস্থা খুব খুব খারাপ। গ্রামাঞ্চলের যে হায়ার সেকেন্ডারি স্কুলগুলো আছে সেগুলো অনেক পরিকাঠামোর অভাব রয়েছে, বিল্ডিং এর অভাব রয়েছে, শিক্ষকদের এত স্বল্পতা। আমি শুধু আমার যে বিধানসভা কেন্দ্র, ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নানা স্কুলে আমি যাই, প্রতিটি স্কুলের শিক্ষক স্বল্পতা রয়েছে। তাই আমাকে এখানে ভাবতে হবে যে আমি গুণমানের শিক্ষা যদি আমি করতে চাই আমাদের রাজ্যে, তাহলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষক নিয়োগ, গুণমানের শিক্ষক নিয়োগ। হ্যাঁ, গুণমানের শিক্ষক এখন নিয়োগ হচ্ছে টেস্ট পরীক্ষার মাধ্যমে, কিন্তু নিয়োগ এত ধীর গতিতে চলছে, এতে কিন্তু ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে এবং পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন রয়েছে। আমি আর একটা জিনিস যেটা এখানে উল্লেখ করবো, কৃষি নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেকগুলো ডাটা এখানে দেওয়া হয়েছে। মাননীয় কৃষি মন্ত্রী উনি অত্যন্ত উদ্যোগী লোক, স্বাভাবিকভাবে ওনার দপ্তরে উনি কাজ করার চেষ্টা করছেন। কিছু বিষয় নিয়ে আমি এখানে কথা বলবো, সেটা হলো যে উনি যে ফল চাষের কথা অনেকগুলি বললেন, যে রাজ্যে অনেকগুলো ফল চাষ হচ্ছে, ফল বাগান হচ্ছে, কিন্তু আমি আমার বিধানসভা, আমি অন্য বিধানসভা জানি না কি চিত্র আমি জানি না, কিন্তু আমার বিধানসভা কেন্দ্রে 3-4টি ফলের বাগান ছিল, ভালো ফলের বাগান ছিল, কাজু বাদাম ছিল, আম্রপলি ছিল, এরকম ধরনের ভালো ভালো বাগান ছিল। 3টি বাগান ধ্বংস হয়ে গেছে, মশলা বাগান ধ্বংস হয়ে গেছে, আমাদের বিভিন্ন অন্য যে সমস্ত ফ্রেশের বাগানগুলি ছিল ধ্বংস হয়ে গেছে। আমি প্রশ্ন করেছিলাম এবার এই যে বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দপ্তরের উদ্যোগ কি? স্বাভাবিকভাবে এখানে আমি বলবো যে এই যে বাগানগুলো যেগুলো স্থায়ী আছে, তৈরি করা আছে, পরিকাঠামো আছে, সেগুলোকে কেন আমরা লক্ষ্য করছি? পাম অয়েলের জন্য অনেক বলেছে, অনেক হেক্টর সেখানে নতুন পাম অয়েল বাগান হচ্ছে, কিন্তু ঋষিমুখ বিধানসভা কেন্দ্রে পাম অয়েল আছে, কিন্তু সেই পাম অয়েলের গাছগুলো নার্সিং এর অভাবে, সেই পদ্ধতিগত যা যা করা দরকার তার অভাবে পাম অয়েল গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাই এখানে আমি বলবো শুধু কিছু ডাটা দিলে হবে না, বাস্তব চিত্রটা কিন্তু এখানে তুলতে হবে। আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমি বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন বিশিষ্ট চিকিৎসক, স্বাভাবিকভাবে চিকিৎসা সম্পর্কে ওনার দারুণ একটা আগ্রহ আছে। আমি দেখেছি উনি এই সময়ের মধ্যে আমাদের আগরতলাতে নার্সিং ইনস্টিটিউশন থেকে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলিতে আসন ভিত্তি থেকে অনেকগুলো পরিসংখ্যান দিয়েছেন। এ নিয়ে আমার কোনো বিতর্ক নেই, এগুলো ভালো কাজ করেছেন, সেটাকে প্রশংসা করি। কিন্তু গ্রামাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন আছে? গ্রামাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু ভালো নেই, প্রতিটি হাসপাতাল জীর্ণ দশায় ভুগছে। আমি আমার ঋষিমুখ বিধানসভায় 5টি হাসপাতাল সেখানে রয়েছে। ঋষিমুখের সেই কমিউনিটি হেলথ সেন্টার, মতাইতে হেলথ সেন্টার, নলুয়াতে হেলথ সেন্টার, সেই আমাদের রতনপুরে হেলথ সেন্টার, প্রতিটি হেলথ সেন্টারে আমি দেখেছি যে নার্স নেই, ডাক্তার নেই। আমাদের যে মতার একটা হাসপাতাল, একজন ডাক্তার দিয়ে চলে। সেই ঋষিমুখের এত বড় একটা কমিউনিটি হাসপাতাল, 2জন ডাক্তার দিয়ে চলে, 3জন নার্স দিয়ে চলে। স্বাভাবিকভাবে সেখানে যন্ত্র নষ্ট হয়ে আছে, সেখানে এক্সরে মেশিন নষ্ট হয়ে আছে, সেই সোনোগ্রাফি মেশিন নষ্ট হয়ে আছে। গত 4-5 বছর তার সারাইয়ের কোন উদ্যোগ নেই। তাই আমি এখানে বলবো যে স্বাস্থ্য ব্যবস্থাটা শুধু আগরতলা কেন্দ্রিক উন্নত করলে হবে না। জীবিতে আমি স্পেশাল যে সমস্ত ব্যবস্থা নিচ্ছি তা কিন্তু গ্রামাঞ্চলও নেওয়া দরকার, গ্রামীণ হাসপাতালগুলি থেকে দেওয়া দরকার। গরিব মানুষ কিন্তু এই হাসপাতালগুলি থেকে তার পরিষেবা পায়, তা আমি এদিকে উল্লেখ করি। আমি এই ভাষণের মধ্যে শিক্ষক কর্মচারী সম্পর্কে একটি কথাও লেখা নাই। রাজ্যের শিক্ষক কর্মচারী একটা বিশেষ স্থান দখল করে আছে, তাদের ডিএ পাওনা আছে, তাদের অ্যাডহক প্রমোশনের এখনো সমস্যার সমাধান হয়নি। তো পরশুদিন শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছিলেন যে অ্যাডহক প্রমোশনকে সেখানে সমাধান করার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের পরিষদীয় মন্ত্রী বললেন, আমি অনুরোধ করছি যে কর্ম জটিলতা সৃষ্টি হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে, অ্যাডহক প্রমোশনের সমস্যা অতি সত্বর দূর করা দরকার এবং কর্মচারীদের বকেয়া যে সমস্ত যে জিনিসগুলো রয়েছে তা পূরণ করা দরকার। সর্বশিক্ষায় তারা সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টে রায় পেলেন, ডবল বেঞ্চে সেখানে রায় পেলেন, তাহলে রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে আপিলে গেলেন? তাদের সম্পর্কে তো মিশন 21 বলাই ছিল
তাদের সমস্যার সমাধান করবে। তাহলে এই 5,000 5,500 সর্বশিক্ষার সেই শিক্ষকদের কেন তার হাইকোর্টের ডাবল বেঞ্চের রায় পাওয়ার পরেও তার সে মানা হলো না? অনেকগুলো হাইকোর্টের রায় আছে যেগুলো শিক্ষক কর্মীরা পেয়েছেন। আমাদের বিভিন্ন দেশ টেকনিক্যাল স্টাফরা আছেন, সেই টেকনিক্যাল স্টাফদের বিভিন্ন যে হাইকোর্টের ডিসিশন গুলো আছে সেগুলো তাদের মানা উচিত। আমি শেষ করছি, আমি বেশি বলবো না, শিক্ষক নির্দিষ্ট সময়। আমি আরেকটি বিষয় উল্লেখ করবো, ফ্লাড সম্পর্কে। ফ্লাডে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ আপনারা দিয়েছেন। এই সরকার ক্ষতিপূরণ দিয়েছেন দেননি আমি বলবো না, কিন্তু ক্ষতিপূরণ প্রথম দিকে যে টাকাটা আপনারা দিয়েছিলেন সেই টাকা দিয়ে যে মানুষগুলিকে দেওয়া গেছে, দেখা গেছে পঞ্চায়েতে ঘর পড়েছে, পুকুর ভেসে গেছে, তাদের টাকা দেওয়া যায়। তাই আমরা দাবি করছি বা এখানে বলেছি যে আরো যাতে প্রচুর অর্থ সেখানে মঞ্জুর করা হয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দেওয়া যায়। আমার বিধানসভা কেন্দ্রে 2টি ব্রিজ একেবারে উড়ে গেছে, জলের করে উড়ে গেছে। রতনপুরে একটা ব্রিজ, হাজার হাজার মানুষ এদিক সেদিক করে, আমাদের সুমাইশ্রীতে একটা ব্রিজ, হাজার হাজার মানুষ এদিক সেদিক করে, 2টা ব্রিজে উড়ে গেছে। এই 2টা ব্রিজকে অতি সত্বর সেখানে পুনর্নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমি বলছি। আমি সবশেষে মাননীয় রাজ্যপাল যে ভাষণগুলো দিয়েছেন, 7 মিনিট যাই হোক, আমি বলছি যে বিষয়গুলো দিয়েছেন সেই বিষয়গুলোর সঙ্গে বিরোধিতা যে সমস্ত কাজ মোশন এনেছেন, সংশোধনী এনেছেন, তার সঙ্গে সংশোধনী থেকে আমি আমার বক্তব্যকে তুলে দেওয়ার জন্য আমি আবেদন করছি। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী বক্তা হচ্ছেন মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, মহামান্য রাজ্যপালের ভাষণের উপরে শ্রী গোপালচন্দ্র রায়, সুদীপ রায় বর্মন সহ যারাই সংশোধন এনেছেন ওটাকে সমর্থন করে সংক্ষিপ্ত ভাবে কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় বলবো। এখানে বলা আছে যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে বক্তব্য, সেখানে রাজধানী আগরতলা ছাড়া প্রত্যন্ত জেলা বা মহকুমার মানুষ স্বাস্থ্য পরিষেবা সুস্থভাবে পায় না। যেমন কৈলাসহরের ডিস্ট্রিক্ট হাসপাতাল একটা আইসিইউ বেড নেই। কোন রোগী যদি সেখানে কোনো একটা ব্যক্তি হয়ে যায়, স্ট্রোক করে, আগরতলা আস্তে আস্তে রাস্তায় মারা যায়। সেই জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল গুলো, বিশেষ করে আগরতলা থেকে যে দূরগুলা ডিস্ট্রিক্ট আছে যেমন ধর্মনগর, কৈলাসহর, এই হাসপাতাল গুলোতে আইসিইউ পরিষেবা রাখা বিশেষ প্রয়োজন তৎক্ষণাৎ রোগীকে বাঁচানোর জন্য। এটার কোনো উল্লেখ নেই। এবং চাকরি কর্মসংস্থানের ব্যাপারে সরকারের উদ্যোগ থাকলেও সেইভাবে চাকরি হচ্ছে না, যার কারণে উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা ওভারেজ হয়ে যাচ্ছে। সেই কারণে ওভারেজের জন্য সরকারের কোন রকম বাস্তব পরিকল্পনা নেই। আমার মনে আছে, স্পিকার সাহেব মনে আছে, যখন বামফ্রন্ট সরকার ছিল অনেক আগে, তখন হাজার হাজার ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে ওভারেজ হয়ে গেছে। কংগ্রেস নেতৃত্বে জোট সরকার আসার পরে প্রায় 12,000 ছেলে মেয়ে ওভারেজকে চাকরি দিয়েছে, যা বহু ভারতে কোথাও হয়নি। 1 জন 2 জন 5 জন ক্ষেত্রে ক্যাবিনেট রিয়েলাইজেশন করতে পারে, কিন্তু লাস্ট স্কেলে যে চাকরিটা ওভারেজ ত্রিপুরার ইতিহাস, ভারতের ইতিহাসে আমরা এই প্রথম করেছি। সুতরাং এই সরকারকেও তাদের জন্য ভাবা উচিত। চাকরি না দিলেও তাদের জন্য একটা কোন প্রকল্প ঘোষণা করা উল্লেখ ছিল, এটা নেই। এবং সর্বশিক্ষা, ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতে সর্বশিক্ষা শিক্ষক নিয়োগ করা হয়েছিল, কারণ স্কুলগুলোতে সেরকম শিক্ষকের ছিল না, সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছিল। এবং ত্রিপুরাতে সেই সময় বামফ্রন্ট সরকার ছিল। সর্বশিক্ষার একজনের বেতনে 3 জনকে দেওয়া হয়েছে, আধা রুটি আধা ভাত, অন্যটা বললাম।
একজনের বেতনে 3 জনকে দেওয়া হয়েছে এবং এই সরকার আসার পরেও তাদের রেগুলার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে শুরু করে মণিপুর সব জায়গায় রেগুলার হয়ে গেছে। আমাদের এই বিষয়ে সুস্পষ্ট রাজ্যপাল মহোদয়ের ভাষণে নেই। এখানে বলা আছে রাজ্যে নেশার জন্য যুব সমাজ ডুবে গেছে, তার ব্যাপারে গভর্নমেন্টের সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত নেই, থানার পুলিশের উপর নির্ভরশীল। আমি মনে করি এখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা, একটা শক্তিশালী পাওয়ার দিয়ে এবং রেড করার আগে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ভাবে এগুলো অ্যারেস্ট করা দরকার, রেড করা দরকার, থানাকে অগ্রিম না জানিয়ে। থানাকে জানাইলে তো বুঝেন তো কি হবে, থানাকে জানাইলে সেভাবে আপনার সাকসেসফুল হবে না। সেই জন্য স্পেশাল টাস্ক ফোর্সের কথা উল্লেখ নেই। এবং মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় প্রস্তাব রেখেছেন যে সংশোধনীতে সেকেন্ড রেল লাইন, কারণ ত্রিপুরার যত সাব ডিভিশন হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার প্রায় বর্ডারে হয়ে গেছে, সব শহর সাব ডিভিশন শহরগুলো সব বাংলাদেশ বর্ডারে, অথচ আমাদের রেল লাইন চলে গেছে পাহাড়ের ভিতর দিয়ে। সেই জনবসতি এরিয়াগুলো যে পাস করার জন্য দ্বিতীয় রেল লাইনের উল্লেখ নেই। ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া 7 নম্বর যদি একটা দ্বিতীয় রেল লাইন চালু করে তাহলে সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন সুযোগ পাবে। এবং ভারতের ইতিহাসে কোন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রেল লাইন থেকে বঞ্চিত নেই, শুধু ত্রিপুরায়। শুধু ত্রিপুরা ভারতবর্ষের খবর নিয়েছেন, যেখানে রেল গেছে সব ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে রেল পৌঁছে গেছে, কিন্তু আমাদের এখানে নেই। এই বিষয়ে মহামান্য রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই। এবং আরেকটি বিষয়, স্টেডিয়াম বিষয়, খেলাধুলা করে সরকার উদ্যোগ নিচ্ছে ঠিকই, ভালো কথা, কিন্তু উন্নত মানের স্টেডিয়াম নেই, ইন্টারন্যাশনাল না হলেও জাতীয় স্তরে। কৈলাসহরে, আমার কেন্দ্রিক কথাই বলবো, কৈলাসহরে যে স্টেডিয়ামটা আছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়, এটা সবচেয়ে বড় স্টেডিয়াম। আগরতলা দশরথ স্টেডিয়ামে পরে ওইটাই প্রমাণ সাইজ ইন্টারন্যাশনাল খেলার মতন আছে, এটা কোন রকম সংস্কার হচ্ছে না। এখানে 15ই আগস্ট, 26শে আগস্ট মন্ত্রী মহোদয় মহেন্দ্রে যখন ফ্ল্যাগ তোলে, যেখানে কাদা প্রেড করতে পারে না। যাই হোক, এগুলো উল্লেখ নেই। আরেকটি বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মহামান্য রাজ্যপাল ভাষণে বলেছেন কৈলাসহর মহকুমার বিশিনগর, বিচন্দনগর নগরগাঁও পঞ্চায়েতে ইন্টিগ্রেটেড আকুয়া পার্ক নির্মাণের জন্য 42 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং রাজ্যে মৎস্য চাষ উন্নয়নে বিশ্ব ব্যাংকের সহায়তায় টিআর ইএসপি প্রকল্পে আরো 22 কোটির উপরে টাকা অনুমোদন দিয়েছে। মৎস্য দপ্তর মৎস্য চাষীদের জন্য প্রচুর উদ্যোগ নিচ্ছে, এই কথা উল্লেখ করেছে। কিন্তু এখানে মন্ত্রী মহোদয় আছেন, মৎস্য দপ্তরের মন্ত্রী। কৈলাসহরের 17 মেয়ার হাউস, এখানে বাম সরকারের আমলে একটা জলাশয় করা হয়েছিল কৃষকের জমি নিয়ে, বলা যায় জোর জবরদস্তি করে বিরাট একটা জলাশয় সৃষ্টি করেছে এবং কোঅপারেটিভ একটা করেছে। বলছে যে কৃষকদের বেনিফিট দেবে, 1 বছর দিয়েছিল, এরপরে আর দেয়নি, এরপরে লুটত রাস এবং একটা কোঅপারেটিভ ছিল, এটাও ডিফাইন। এখন মন্ত্রী মহোদয় সরকার উদ্যোগ নিয়েছেন, এখানে আরো কত একর জমি নিয়ে জলাশয় সৃষ্টি করবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক, খুব ভালো কথা, কিন্তু কৃষকদের কথা তো চিন্তা করতে। কারণ সরকার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, কৃষকরা জমি দাও, এফিডেভিট করে দাও, আমার এই 5 কানি দিলাম, 10 কানি দিলাম। সরকার থেকে তো একটা রিটার্ন দিচ্ছে না। ভবিষ্যতে যদি এই বাম আমলে যে জলাশয়টা করে ফেল করেছে প্রজেক্টটা, এইভাবে ফেল হইলে কৃষকরা কোথায় যাবে, জমির মালিকরা। যার কারণে আমি এটা নিয়ে না বলেছি, মিনিস্টার মহোদয় ফোন করেছে, অভিযোগ কাটিয়েছে, অফিসারকে আমি বলেছি এফিডেভিট করে দিচ্ছে কেনা জমির মালিক, গভর্নমেন্টের কিন্তু একটা কিছু দিচ্ছে না ইন্স্যুরেন্স। সুতরাং এই হচ্ছে। এবং এখন কি হচ্ছে স্পিকার স্যার, যারা মাছ বিক্রি করে দলগাঁও বাজারে, সেখানে ট্রেড করা হচ্ছে, এই এখানে মাছ বেচতে পারবে না, তো বাবারে বলি কি তোমাদের কারেন্ট
কর্তন করা হবে, রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে ইত্যাদি নানাভাবে কয়েকদিন আগে আমার কাছে এসেছিল। সুতরাং এই ব্যাপারেও এখানে কৃষকদের স্বার্থে কোনো উল্লেখ করা নাই, শুধু লিখিত দাও জমির মালিক, তো সরকার তো কিছু দিচ্ছে না। ঠিক আছে, তো এইসব ব্যাপারে যে সংযোজন এনেছে এটাকে আমি পুরো সাপোর্ট করি এবং কর্মচারীদের নিয়মিতকরণ বিশেষ প্রয়োজন। যারা নিয়মিত হওয়ার আগে যারা রিটায়ারমেন্টের বয়স পালিয়ে গেছে বিপজ্জনক অবস্থায়, ঠিক আছে, ঠিক আছে। আমার এখানে বক্তব্য শেষ। পরবর্তী বলবেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়। দীপঙ্কর বাবু বলুন। মাননীয় স্পিকার স্যার, রাজ্যপাল মহোদয় ওনার যে ভাষণ প্রদান করেছেন, আমি মনে করি তার সঙ্গে আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো যুক্ত হলে পরে এই রিপোর্টটা আরো সমৃদ্ধ সেখানে হবে। শিক্ষা, আমাদের রাজ্য মডেল রাজ্য, শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করছি এখানে নজর দেওয়া দরকার, উত্তর পূর্বাঞ্চলের সবকটা রাজ্যের ভেতরে ড্রপ আউটের সংখ্যা থেকে ত্রিপুরা রাজ্যে ড্রপ আউটের সংখ্যা সবচেয়ে বেশি। 35.73% ড্রপ আউট এখানের মধ্যে হচ্ছে। এটা বন্ধ করা দরকার, নজর দেওয়া সেখানে দরকার। এর কারণ হচ্ছে গত 6 বছরে সেখানে শিক্ষক কমেছে, 11,696 জন শিক্ষক আমাদের রাজ্যে সেখানের মধ্যে কমেছে। বামফ্রন্ট সরকারের সময় যেখানে 48,780 ছিল, কমে এটা এখন 37,084 হয়েছে। এই 8,529টা শূন্য পদ, এগুলো অতি সত্ত্বর নিয়োগ সেখানের মধ্যে দরকার। 2 হচ্ছে কর্মচারীদের স্বার্থ সম্বলিত পুরাতন পেনশন পদ্ধতিতে ফিরে যাওয়া দরকার। বছরে 2 বার দিয়ে দেওয়ার প্রচলন ছিল, সেটা আবার চালু করা দরকার। এবং এই অর্থ বছরে আরো 5% দিয়ে প্রদানের প্রয়োজনীয়তা সেখানের মধ্যে রয়েছে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি সেখানে ছিল সরকারের তরফ থেকে। সেদিকে দেখলে পরে আমরা উল্টো দেখলাম 56,000 কর্মচারী আমাদের রাজ্যে সেখানের মধ্যে কমে গেল এই সময়ের ভেতরে। আগে 2017 সাল পর্যন্ত 1,58,220 জন সেখানে ছিল। 24 সালে এসে এটা 1,02,091 জন, অর্থাৎ 56,000 সেখানের মধ্যে কমে গেছে। নথিভুক্ত বেকার 5 লক্ষ। সরকারকে এই জায়গাতে দৃষ্টি দেওয়া দরকার, কারণ কর্মসংস্থান আমাদের রাজ্যের একটা বিরাট সমস্যা হিসেবে সেখানের মধ্যে দাঁড়িয়েছে। 7 বছর ধরে ভুগছে আমাদের রাজ্যে 56টা প্রকল্প। গ্র্যান্টিনেট অ্যাপ্রোপ্রিয়েশন খাতে সেখানে বরাদ্দ 52 কোটি 55 লক্ষ টাকা সেখানের মধ্যে ছিল। ব্যয় সেখানের মধ্যে কম হচ্ছে, মাত্র খরচ হয়েছে 8.66% ব্যয়, 4 কোটি 55 লক্ষ টাকা দেখে রিপোর্ট। কাজে সেই দিক থেকে সরকারকে দৃষ্টি দেওয়া দরকার। এই প্রকল্পগুলোর বাস্তবায়ন যদি সঠিকভাবে করতে না পারে, তাহলে পরে সাময়িকভাবে আমাদের রাজ্যের অগ্রগতি সেখানের মধ্যে থেমে যাবে। 100 কোটি টাকা যেটা অপেক্ষিত অবস্থায় সেখানের মধ্যে রয়েছে। গ্র্যান্ট এবং অ্যাপ্রোপ্রিয়েশন খাতে সরকারকে এই জায়গাতে দৃষ্টি দেওয়া দরকার। রাজ্যপালের ভাষণে এই বিষয়গুলো সেখানের মধ্যে এড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার সংস্থা এনসিআরবি এখানে রাজ্য অপরাধের যে সংখ্যা সেখানের মধ্যে দেখেছে যে 60% অপরাধ এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম, এটা রিপোর্ট। কাজে সেই জায়গায় আমাদের রাজ্যের ভেতরে শুধুমাত্র অক্টোবর মাসে 5টা ধর্ষণ, 6টা খুন, 4টা অপহরণ সেখানের মধ্যে হয়েছে। হ্যাঁ, সুশাসন বলছেন, শুনতে আমাদেরও ভালো লাগে সেখানে, কিন্তু এগুলো আমাদের শেষ করা দরকার। 5 বছরে 590টা খুন, 577টা সেখানে দাঙ্গার মতো পরিবেশ, অপরাধ 668টা, 21,136টা মামলা সেখানে মধ্যে হয়েছে। নারী সংক্রান্ত অপরাধ 4,410, শিশু সংক্রান্ত অপরাধ সেখানে 1298। আমরা মনে করি যে সুশাসনের জায়গায় এই জায়গাগুলোতে সরকারকে দৃষ্টি দেওয়া দরকার। রাজ্যপালের ভাষণে এই জিনিসগুলো সেখানে থাকলে ভালো হতো। আমাদের যোগাযোগ ব্যবস্থা টিআরটিসি বেহাল অবস্থা সেখানে মধ্যে আসছে। সরকারের প্রতিশ্রুতি ছিল তাকে পুনর্জীবিত সেখানে মধ্যে করার। এক সময় সেই টিআরটিসি চালু হয়েছিল, 1187টা সেখানে মধ্যে 87 জন কর্মচারী সেখানে মধ্যে ছিল। এখন সেখানে কমে 110 জন এসেছে, ড্রাইভার 50 জন আর অন্য অফিসিয়াল স্টাফ। এটাকে এই 27টা বাস সেখানে মধ্যে, যেটা এখন 14টা বাস সেখানে মধ্যে চলছে। কাজে এই জায়গায় পুনরুজ্জীবনের কথা যেখানে বলা হয়েছিল, এটা রাজ্যপালের ভাষণে নেই। আমার মনে হয় সরকারি ব্যবস্থায় এই যোগাযোগ ব্যবস্থাটাকে নজর দেওয়া দরকার সরকারের। জিআরবিটি নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে 2020 সালে হয়েছিল, ফল প্রকাশ হয়েছিল 2022 সাল।
2024 সালে মেরিট লিস্ট সেখানের মধ্যে প্রকাশ করা হয়েছে, দপ্তর বন্টন করা হয়েছে 9/10/2024 তারিখ, কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগপত্র সেখানের মধ্যে দেওয়া হচ্ছে না। রাজ্যপালের রিপোর্টে এটাকে এড়িয়ে গেছে, এটাকে যুক্ত করলে ভালো হবে এবং এদের অতি দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করলে ভালো হবে। তার ভয়াবহতা সাংঘাতিক ভাবে সেখানে বেড়েছে। আমি শুধু এতটুকু বলবো যে 35 জন ছাত্রের মৃত্যু হয়েছে গত 6 বছরে, বাকিটা আমি আর সেখানের মধ্যে বলবো না। সরকারের এই জায়গাতে কেমন ধরনের দৃষ্টি দেওয়া দরকার। কাজে নেশামুক্ত ত্রিপুরা বলছি, এখন মানুষ অনেকে ব্যঙ্গ করে নেশাযুক্ত ত্রিপুরা বলে, আমি সেই দিকে যাবো না। আমি বলবো এই যে 35 জন ছাত্রের মৃত্যু, এটার একটা ভয়াবহতা, এই বিষয়ে সরকারকে দৃষ্টি দেওয়া সেখানের মধ্যে দরকার। দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা প্রচন্ড ভাবে বাড়ছে সেখানে। গত 6 বছরে কত দুর্ঘটনার সংখ্যা 3497টি, মৃত্যু হয়েছে 1412 জন, আহত হয়েছেন 3940 জন। একটা আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে বাড়ি থেকে বেরোনোর সময়। পরিকল্পনা নেওয়া দরকার, কিভাবে তাকে রোধ করা দরকার সেই জিনিসটা সেখানে দরকার। রোজ ভ্যালি, সরকারের প্রতিশ্রুতি ছিল যে রোজ ভ্যালিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অর্থ আদায় করা, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করা। 6 বছর চলে গেল, এখন পর্যন্ত আমরা একজনকে বের করতে পারলাম। অমিত শাহজি বলেছিলেন 40 হাত নিচ থেকেও যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করবেন। আমি জানি না কাকে খুঁজে বের করা হয়েছে, বের করতে পারলে ভালো হতো। যাই হোক, সেখানে মধ্যে রোজ ভ্যালির টাকা, জনগণের টাকা, সরকারকে উদ্যোগ নিয়ে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমার এপিল হচ্ছে এটা, রাজ্যপালের ভাষণে এই জিনিসটা সেখানের মধ্যে দরকার ছিল। আমি বলবো এই সরকার সেখানের মধ্যে শ্রমিক কল্যাণ তহবিল আপনারা দেখেছেন ভালো, সেটা 2007 সালে চালু হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। 3313 কোটি 63 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে রয়েছে, 52 কোটি 98 লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে সেখানের মধ্যে রয়েছে, সুদ হচ্ছে, কিন্তু মানুষ সেখানে পাচ্ছে। বন্যার সময় আপনারা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, 4000 টাকা করে নির্মাণ শ্রমিকদের সেখানে দিয়েছেন। এত কোটি টাকা যেখানে পড়ে আছে সেখানে 4000 টাকা কেন, সে টাকা বাড়িয়ে দিতে পারি, আরো কিছু প্রকল্প করে এই টাকা তাদেরকে দেওয়া দরকার, আমি এটা মনে করি। নজর দেওয়া দরকার গর্ভবতী মা 64%, শিশু 61%, রক্তাল্পতাতে সেখানে মধ্যে ভুগছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট, সেটা 1 জানুয়ারি রিপোর্টে, এই জায়গাতে সরকারকে দৃষ্টি দেওয়া দরকার। না হলে পরে এই মা এবং শিশু তাদের স্বাস্থ্য সুরক্ষায় আরো উদ্যোগ সেখানের মধ্যে আমরা নিতে পারবো। আমাদের এটা সিদ্ধান্ত সেখানে ছিল, ভালো সিদ্ধান্ত। গোমতী নদী, ফেনী নদী, তারপরে মুহুরী নদী, এগুলোতে জলপথে যোগাযোগ ব্যবস্থা করা হবে। আমি এসেই শুনেছিলাম বিধানসভাতে, কিন্তু আজ পর্যন্ত তাকিয়ে আছে। রাজ্যপালের ভাষণে কিন্তু তার উল্লেখ সেখানের মধ্যে দেওয়া হয়নি। কৃষি বিমা, এক মিনিট স্যার, 1 মিনিট। কৃষি বিমার কথা বলা হয়েছিল, সেই কৃষি বিমা তারা পালিয়ে গেছে, এখন কি অবস্থার মধ্যে আছে এটা কিন্তু সেখানের মধ্যে বলা হচ্ছে না। বিপ্লব বাবু বলেছিলেন 2018 সালে এইমস হবে আগরতলায়, রিপোর্টে নেই। 2021 সালে আমার সাথে মেডিকেল কলেজ হবে বলেছিলেন বিপ্লব বাবু, নেই। বিপ্লব বাবু নেই, এখন মন্ত্রিসভায় সিদ্ধান্ত কি হলো জানি না। প্রতিমাজি বলেছিলেন যে 2021 সালে উদয়পুরে মেডিকেল কলেজ হবে, রিপোর্টে কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। এগুলো থাকলে সেখানের মধ্যে ভালো হতো, এই জিনিসগুলো আমরা দেখি। পর্যটনের ব্যাপারে বলেছিলেন 2013 থেকে 18 সালে পর্যটনে আমাদের 20,48,700 এতজন পর্যটক আমাদের এখানের মধ্যে এসেছে 2013 সাল থেকে। 2018 সাল থেকে 2024 সাল সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সেখানে 21,90,000 পর্যটক সেখানের মধ্যে এসেছে। উনি খুব কৃতিত্ব করেছিলেন, কিন্তু এত তফাৎটা কোথায়? বামফ্রন্ট সরকারের সময় যদি 20 লক্ষ আসে, এখানে 21 লক্ষ এসেছে 7 বছরে, ওখানে 6 বছরে। পর্যটন ব্যবস্থার জন্য সেই সময় কিছু হয়নি, এই কথা যে বলার চেষ্টা হয়েছিল, সেটা যেটা আমি শেষ করছি, সেটা হচ্ছে এই সরকার বিজ্ঞাপনের সরকার। আমি এটা বলবো 2021-24 লাস্ট পয়েন্ট শেষ করছি স্যার। বিজ্ঞাপন, সবাই বলে এই সরকারটা বিজ্ঞাপনের সরকার। তথ্য ছাপানোর জন্য 2,56,20,000 টাকা খরচা করেছেন। সুশাসন মেলার জন্য 21,56,00,000 টাকা খরচা করেছেন। স্বাস্থ্য বীমা, জল জীবন, জল মিশন, জল করছে না। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, বছরে মাত্র 12 দিন কাজ। আমি একটা জেনারেল ডিসকাশনে বলছি। রাজ্যের কৃষি বিপ্লব, চালের দাম 45 টাকা, শেষ স্যার, শেষ। মাছের ভয়ঙ্কর, মাছের স্বয়ংবরতা, অন্যের মাঝে বাজার চাইছে। শিক্ষা এগিয়ে যাচ্ছে বলছে, অথচ দেশে সবচেয়ে ড্রপারের সংখ্যা এখানে বেশি। সুশাসনের প্রচার বলছেন, অথচ খুন, ধর্ষণ এগুলো বাড়ছে। রেগার কাজ মাত্র 40। নিজেদের ইয়েটা নিজেরা অধ্যক্ষ মহোদয় সময়টা কিন্তু বাড়াতে হবে। এটাই বলছিলাম আমি, এখন এটাই বলছিলাম। এখান থেকে সিনিয়র ম্যান আছেন টিঙ্কু বাবু আর আমাদের অশোক বাবু,
আপনাদের এখানে তো পরিষদের মধ্যে আপনি আছেন সিনিয়র, আর এখানে মন্ত্রী মধ্যে টিঙ্কুবাবু আছেন, সময়টা আমরা বাড়িয়ে নেই, ঠিক আছে? পরবর্তী বক্তা হচ্ছেন মাননীয় সুদীপ সরকার মহোদয়। শুধু টাইম ফ্রেমের মধ্যে রাখবেন। আমি বলছি এক সেকেন্ড, আমি নয়নবাবু ছিলেন না, উনি এসছেন, পরবর্তী সুযোগ পাবেন, আপনি বলবেন। তো মানে নিউ মেম্বার গত 10ই জানুয়ারি মাননীয় মহামান্য রাজ্যপাল ভাষণের উপরে